আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আমাদের ম্যাথের অন্যতম একটা ইম্পর্ট্যান্ট এবং মজাদার অধ্যায় স্থিতিবিদ্যা শুরু করতে যাচ্ছি। অনেকে এটা নিয়ে খুব বেশি প্যারাতে থাকে, আশা করি আমাদের কোনো প্যারা হবে না। আমরা জিনিসটা খুব সুন্দর করে গুছাই পড়বো ইনশাল্লাহ। তো সেই স্থিতিবিদ্যা আমরা আজকে স্টার্ট করব। তো স্থিতিবিদ্যা শুরু করতে হলে প্রাথমিকভাবে কিছু জিনিস জেনে রাখতে হয়, যেগুলো সব তোমরা জানো। আর স্থিতিবিদ্যার প্রাথমিক দিকের বেসিকগুলো যদি বলি, প্রাথমিক দিকের বেসিকগুলোর মধ্যে ম্যাক্সিমাম জিনিসই তোমরা জানো। আর আমাদের স্থিতিবিদ্যার জাস্ট প্রথম দুইটা যে ক্লাস, ওই দুইটা ক্লাসই হবে হচ্ছে তোমার ফিজিক্সে তোমরা যে ভেক্টর পড়ছিলা ফার্স্ট ইয়ারে, ভেক্টরে যে সামান্তরিক সূত্র পড়ছিলা, এই সামান্তরিক সূত্রের উপরই ক্লাস হবে। তো সেখানে সামান্তরিক সূত্র তুমি যে টাইপসের ম্যাথগুলো করছিলা, ঠিক সিমিলার টাইপস অফ ম্যাথ, যদিও এখানে আমাদের ম্যাথগুলো একটু অন্যরকম না, বাট বেসিকটা সেম। কথা হচ্ছে এই ম্যাথগুলো তুমি সেখানে করো নাই আর কি। তো ওগুলো আমরা এখানে সলভ করবো ইনশাল্লাহ। খুব একটু কঠিন না, যথেষ্ট সহজ, বাট সহজ করে চিন্তা করতে হয়। আর আমাদের বেসিকটা খুবই স্ট্রং থাকতে হয়, তাহলে আমাদের স্থিতিবিদ্যা অন্যতম সহজ এবং উপভোগ্য একটা অধ্যায় আমরা আজকে দেখব। স্থিতিবিদ্যার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যে কাজটা করে, তাদের বেসিকটা ক্লিয়ার না থাকার কারণে বইয়ের বাইরে আনকমন ম্যাথ দিলে তাদের দেখা যায় মাথার আর চুল থাকে না। তো বইয়ের বাইরে আনকমন ম্যাথ বলতে কোনো কথা নাই, আনকমন বলতে কোনো কথা নাই। বেসিক ক্লিয়ার মানে সব কমন। তো তোমাকে কনসেপ্ট বেস আগাইতে হয়। আমরা সবাই যে কাজটা করি, স্থিতিবিদ্যা কঠিন মনে করো, অনেক আসলে তো কঠিন না, তুমি আজকের ক্লাস করলেই বুঝবা এবং নেক্সট ক্লাসগুলো করলেও বুঝবা। কঠিন বলে অনেকে দূরে থাকে, যার কারণে তারা সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করে। তো তুমি যদি বইয়ের সিলেক্টিভ কয়েকটা ম্যাথ করো, তাহলে তোমার তো প্রিপারেশন দুর্বল থাকবে, নড়বড়ে থাকবে, তোমার খারাপ হবে, এটাই স্বাভাবিক। তো আমরা ফার্স্ট ক্লাস সব পড়বো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। এবং ক্লাসগুলো যেহেতু ভিডিও ক্লাস, সো পরীক্ষার পরে দেখা হবে এখানে প্রমাণ আছে যে আমার পড়ানোর থেকে আমাদের কনসেপ্ট কমন পড়ে কিনা। সো আমরা শুরু করি। আর তার আগে আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি শুরু করে দিই। আমার সাউন্ড এবং ভিডিও যদি ক্লিয়ার থাকে তাহলে আমি শুরু করে দিই। আর যারা এখনও জয়েন করতে পারেনি তাদেরকে একটু মেনশন করে দাও। সব কিছু ক্লিয়ার কিনা? এই জিনিসটা এমন কেন? ওকে, আমাদের সব কিছু তাহলে ক্লিয়ার না? যাক, তাহলে আমাদের সব কিছু ক্লিয়ার যেহেতু, এবার আমরা সামনের দিকে আগাইতে পারি ইনশাল্লাহ, আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে একটু খেয়াল করে দেখি। তো আসো তোমরা এখানে মেইনলি আমাদের প্রথম একবার গোড়া থেকে আগাইতে হবে। হ্যাঁ, তো গোড়া থেকে যদি আমরা আগাই, জাস্ট কয়েকটা ছোট্ট ডেফিনেশন বলবো, আসলে যেগুলো তোমরা সবাই জানো, এগুলো বলাটা এখন জাস্ট লাইক হাস্যকর, তাও আমরা বলবো কারণ আমাদের এখানে বেসিকের জন্য এটা আমাদের প্রয়োজনকর। তো আসো, আমাদের প্রথমে জানতে হবে স্থিতি কি, গতি কি। তাহলে কোন একটা বস্তু যদি সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন না করে, তাহলে তুমি বুঝতেই পারতেছ তাকে আমরা বলি স্থির বস্তু। ফর এক্সাম্পল, আমি যদি বলি তুমি ক্যামেরায় যে আমাকে দেখতেছো, আমার বোর্ডটা মনে করো আমি স্থির ধরলাম, বোর্ডের সাপেক্ষে আমাদের কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা সবসময় কারো না কারো সাপেক্ষে চিন্তা করতে হয়। তো এই বোর্ডের সাপেক্ষে আমি কি স্থির। একইভাবে মনে করো আমরা যদি বলি ভাইয়া একটা ট্রেন এখানে আছে, এই ট্রেনের মধ্যে আমাদের এখানে একটা কামরা আছে, এই কামরার মধ্যে আমাদের এখানে দুইটা সিট আছে, দুই পাশে দুইটা সিট আছে, এখানে আমাদের দুইজন কপতি একজন আরেকজনের দিকে তাকায় আছে, দুইজন কপতি একজন আরেকজনের দিকে তাকায় আছে। তাহলে আমাদের বাইরে থেকে মনে করো আরেকজন এই জিনিসটা দেখে উপভোগ করিয়ে আছে। এখন আমার কথা হচ্ছে ট্রেনটা আমার চলমান রহিয়ে আছে। তো এখানে সিম্পল জিনিস হচ্ছে, আমি যদি চিন্তা করি কপতি একজন আরেকজনকে যদি জিজ্ঞেস করি, তোমরা একজনের সাপেক্ষে আরেকজন কি, তারা তোমাকে আনসার দিবি স্থির। যেমন তুমি মনে করো কপতিকে জিজ্ঞেস করলা
ওহে ওহে আমাদের ওহে ওহে কপতি, তুমি তোমার সাথে যে কপতকে দেখতে পাচ্ছ সেই কপটটা কি স্থির নাকি গতিশীল তুমি বলো। কপতি আমাদের তার টানা চোখ দিয়ে কপতের দিকে চাহিয়া দেখিতে পারিবে তার সাপেক্ষে তার কোনো স্মরণ নাই, তখন কপতি আমাকে লজ্জা মাখা মুখে বলিবে আমার 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 কপটটা আমার সামনে বসে আছে, তার কোনো স্মরণ নাই, তাই সেটা হচ্ছে স্থির বস্তু। আর তুমি যদি কপতকে জিজ্ঞেস করো, কপত আমার আনমনে চাহিয়া থাকিয়া কপতির দিকে বলিবে আমার কপতি আমার থেকে দূরে নাই সরিবে, তখন সে বলিবে আমার সাপেক্ষে আমার কপতি স্থির সবসময় রবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কিছুদিন পর আবার কপতির ঝামেলা হলে তখন দেখা যায় একজন আরেকজনের কাছে থাকে না, তখন আমরা বলতে পারি সেটা গতি। বর্তমান হচ্ছে কি স্থিতি, একজনের সাপেক্ষে একজন স্থির। বাট বাইরে যে আমাদের একজন লোক দেখতেছে তার কাছে মনে হচ্ছে দুইজনই কি গতিশীল। তাহলে কোনো একটা বস্তু স্থির নাকি গতিশীল সেটা ডিপেন্ড করতেছে আমাদের কারো না কারো সাপেক্ষে। তাহলে কোনো যাকে আমরা বলতেছি যার সাপেক্ষে তাকে আমরা বলতেছি হচ্ছে প্রসঙ্গ কাঠামো, তাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর ত্বরণ আছে কি নাই তার উপর ডিপেন্ড করে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, এটা জড় আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো। আর এটার মাত্রা কয়টা তার উপর ডিপেন্ড করে তিনটা ভাগে ভাগ করা হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এগুলো তোমরা ফিজিক্সে পড়ছো। তো আমাদের এই যে কারো না কারো সাপেক্ষে আমরা চিন্তা করলাম, এখন তাহলে আমরা এখান থেকে বুঝে গেলাম কোনো একটা বস্তু কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি অবস্থানের পরিবর্তন না করে তখন তাকে আমরা বলি হচ্ছে স্থির বস্তু, আর যদি করে তাকে বলি গতিশীল বস্তু। স্থির বস্তু যে স্থিতি বজায় রাখতেছে, তার অবস্থাটা বজায় রাখতেছে, তাকে আমরা বলি স্থিতি বা স্থিতি অবস্থা বা স্থিতাবস্থা। আর গতিশীল বস্তু যে গতিতে আছে তার অবস্থাটাকে আমরা বলি গতিশীল অবস্থা বা গতি অবস্থা বা গতি। এবার আসি বল। বল মানে কি কোনো একটা বস্তুর উপর যেই জিনিসটা প্রয়োগ করলে তার অবস্থা তার পরিবর্তন হয়, আমাদের গতির পরিবর্তন হইতে পারে, স্থির বস্তু গতিশীল হইতে পারে, গতিশীল বস্তু স্থির হইতে পারে, আর অনেক ধরনের ইফেক্ট ঘটে, তাকে আমরা বলি বল, ফোর্স। এবার হচ্ছে ক্রিয়ার প্রতিক্রিয়া। আমরা জানি কোনো একটা বস্তুর উপর আমাদের ক্রিয়া করলে সেখান থেকে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়। যেমন ফর এক্সাম্পল তুমি যদি মনে করো এই ট্রেনটা তো তোমার আঁকা আছে, তাহলে আমি একটা কাজ করি নতুন করে আর কিছু না আঁকা এই ট্রেনের উপরে কাজ সারাই ফেলি। তাহলে আমাদের এই যে এই ট্রেনের উপরে মনে করো এখানে আমাদের বিজ্ঞানী নিউটন বসিয়ে আছে, আমাদের এখানে বিজ্ঞানী নিউটন মনে করো এই যে বিজ্ঞানী নিউটন এই ট্রেনের মধ্যে তার জাগরাসুল না, এই যে জাগরাসুল ট্রেনের মধ্যে তার আপাদমস্তক আমাদের প্রসারিত করিয়া পাগুলাকে এমনি করে মেলিয়া সে এখানে বসিয়া রহিয়াছে এবং এখান থেকে চিন্তা করিতেছে আমাদের মহাকর্ষ বলে কিছু একটা আছে। তখন দেখা যাচ্ছে তার যে ওজন, তার ওজনটা সম্পূর্ণ নিচে দিয়ে কাজ করে W=mg। এই বলের ক্রিয়াস্বরূপ হচ্ছে তার বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যাকে আমরা নিউটনের তৃতীয় সূত্র বলি। এটা হচ্ছে সেই ক্রিয়া ও প্রতিক্রিয়া। এবার হচ্ছে আমাদের প্রেশার বলতে তোমরা জানো কোনো একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করি তাহলে একক ক্ষেত্র বলে কী পরিমাণ বল প্রয়োগ করলাম তাকে আমরা বলি প্রেশার পি ইকুয়ালস আমরা বলতে পারি F/A। এখানে F মানে হচ্ছে প্রযুক্ত বল, এখানে F মানে কি প্রযুক্ত বল। যদি Fটা আমার প্রযুক্ত বল বা আমরা এটাকে বলতেছি Fটা হচ্ছে ক্রিয়া, যখন Fটা ক্রিয়া তখন এই ফিটাকে আমরা বলতেছি হচ্ছে এটা চাপ। বাট আমাদের অ্যাপটা ক্রিয়া না হয়ে এই অ্যাপটা যদি আমাদের প্রতিক্রিয়া হয় তখন আমরা এটাই কিন্তু বলি হচ্ছে পীড়ন। তোমরা জানো এগুলো ফার্স্ট ইয়ারে পড়ছো। পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্য এটাই যে আমাদের F/A, পীড়নও F/A, চাপও F/A। পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে এটাই, আমাদের প্রেশারটা সৃষ্টি হয় হচ্ছে ক্রিয়া বলের কারণে আর আমাদের পীড়নটা সৃষ্টি হচ্ছে প্রতিক্রিয়া বলের কারণে। আর ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় সমান ও বিপরীতমুখী। তাইলে মানের দিক থেকে দুইটা সমান কিন্তু কনসেপ্টের দিক থেকে ভিন্ন, এটা তোমরা জানো। তাহলে আমরা চাপ কি জেনে গেলাম। এরপরে আমাকে জানতে হবে ঠেলা মানে কি কোনো একটা বস্তুকে ধাক্কা দেওয়া। এই কোনো একটা বস্তুকে ধাক্কা দেওয়া মানে হচ্ছে ঠেলা। তো আমাদের এক কথায় কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা। এবার হচ্ছে টান বল যাকে আমরা ইংলিশে বলি হচ্ছে টেনশন। এই টান বল সবসময় আমার কি করে, আমরা যদি কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুর সাপেক্ষে আমরা যদি বেঁধে রাখি, যেমন ফর এক্সাম্পল আমরা একটা কথা বলতে পারি, মনে করো আমি একটা কাজ করলাম। কি কাজ করলাম ভাই, আমরা এখানে মনে করো এখান থেকে এটা একটা আমাদের উপর থেকে আমরা মনে করো একটা বস্তুকে বেঁধে রাখছি, আমি উপর থেকে বেঁধে রাখছি, এই বস্তুটাকে আমি উপর থেকে বেঁধে রাখলাম। তাহলে আমরা বলতে পারি এই বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করে W=mg। এখন তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে ভাই বস্তুর ওজন যদি নিচের দিকে কাজ করে তাহলে এই বস্তুটা আমার সুতা দিয়ে কোথায় বাঁধা, এই যে এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে ঝুলন বিন্দু। যে বিন্দুর সাপেক্ষে সে ঝুলতেছে।
এখন আমার এই বস্তুটার ওজন যেহেতু নিচের দিকে আমাদের এমজি কাজ করতেছে, তাহলে তো বস্তুটার নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু বস্তুটার নিচে পড়তেছে না। দ্যাট মিনস উপরের দিকে কেউ একজন আছে। এই উপরের দিকে কেউ একজন যে আছে তাকে আমরা বলি হচ্ছে টান বল টি। এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে টান বল, এটাকে আমরা বলি হচ্ছে টান বল। অর্থাৎ কোনো একটা বস্তুকে রশি বা সুতা দিয়ে বেঁধে দিলে ঝুলন বিন্দুর দিকে ওই রশি বা সুতা বরাবর একটা বল কাজ করে, তাকে আমরা বলি হচ্ছে টান বল। একইভাবে তুমি যদি এখন এই কাজটা করো, এই বস্তুটাকে মনে করো সামহাও এখান থেকে দুইটা রশির মাধ্যমে, এই যে দুইটা রশির মাধ্যমে বস্তুটাকে ঝুলাই দিলা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এই ক্ষেত্রে বস্তুর ওজন আমাদের নিচে দিয়ে কাজ করে W=mg। এখন বস্তুটাকে সাম্য অবস্থায় রাখে কে? এই সুতাগুলো বস্তুটাকে টেনে ধরে রাখে। তাহলে এখানে একটা সুতা টেনে ধরে রাখছিল, এখানে দুইটা সুতা টেনে ধরে রাখবে। এখানে ঝুলন বিন্দু একটা ছিল, এখানে ঝুলন বিন্দু দুইটা, এখানে সুতা একটা, এখানে সুতা দুইটা, তাহলে এখানে টান বল একটা, এখানে টান বল দুইটা, এটাও ঝুলন বিন্দু, এটাও ঝুলন বিন্দু। এখানে একটা টান বল কাজ করে T1 ঝুলন বিন্দুর দিকে, এখানে একটা টান বল কাজ করে T2 ঝুলন বিন্দুর দিকে। এই দুইটা টান বল মিলে বস্তুটাকে আমাদের সাম্য অবস্থায় রাখে আছে, এটাকে আমরা বলি টান বল বা টেনশন। বলো আমাদের এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা? এরপর এটা তো তোমরা জানো যে আমাদের ঘর্ষণ হচ্ছে কোনো একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর দিয়ে চলতে চায় বা চলার চেষ্টা করে, তখন তার প্রযুক্ত বলের বিপরীত দিক, গতির বিপরীত দিকে একটা বাধা সৃষ্টি হয়, তাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ। এবার আসি আকর্ষণ। আকর্ষণ মানে হচ্ছে দুইটা বস্তুর মধ্যে কোনো সংস্পর্শ নাই, দুইটা বস্তুর মধ্যে কোনো সংস্পর্শ নাই, কিন্তু তাও একজন আরেকজনকে নিজের দিকে টানে, তাকে আমরা বলি হচ্ছে আকর্ষণ। যেমন ফর এক্সাম্পল ভাইয়া মহাকর্ষ বল, চুম্বক, একটা চুম্বক এখানে আর একটা চুম্বক এখানে, একজন আরেকজনকে টানতেছে কিন্তু তাদের মধ্যে কোনো সংস্পর্শ নাই। তাহলে ডিরেক্ট কোনো সংস্পর্শ ছাড়া একজন আরেকজনকে যে নিচের দিকে টানে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আকর্ষণ, এটাকে আমরা বলতেছি হচ্ছে আকর্ষণ। আর আমাদের বিকর্ষণ মানে কি? একই, আমাদের নিজেদের মধ্যে সংস্পর্শ ছাড়া একজন যদি আরেকজনকে আমাদের ঠেলে দে, একজন আরেকজনকে দূরে ঠেলে দে, তাকে আমরা বলি হচ্ছে বিকর্ষণ। যেমন আমরা বলতে পারি নিব্বানিব্বি প্রেমের টানে আকর্ষণের কারণে কাছাকাছি আসে এবং তাদের মাঝখানে যখন ঝগড়া হয়ে গেছে তখন বিকর্ষণের কারণে দূরে চলে যায়, তাদের মাঝখানে কিন্তু এখন কোনো যোগাযোগ নাই। তাহলে দেখো নিব্বানিব্বি কিন্তু দূরে থেকে একজন আরেকজনকে চোখ মেরে দিয়ে তারা কিন্তু কি আকর্ষিত হয়ে প্রেম করে ফেলছে। এখন এরপরে যখন প্রেম ভেঙে গেছে তখন কিন্তু আবার ব্রেকআপের পর তখন কিন্তু হার্ট হয়ে দুইজন দুই দিকে হতাশার গান গাই আছে। এখন আমার এখানে দেখা যাবে তাদের মধ্যে কিন্তু প্রাত্যহিক কোনো সংস্পর্শ ছিল না, কিন্তু মনে মনে আমাদের মনে আকর্ষণ, মনে বিকর্ষণ। দিস ইজ কল্ড আকর্ষণ এন্ড বিকর্ষণ। আর ওজন তুমি বুঝতেই পারতেছো, ওজন কোন একটা বস্তুর ওজন সবসময় আমাদের নিচের দিকে কাজ করে, পৃথিবী বস্তুটাকে যে বলে নিচের দিকে টানে তাকে আমরা বলি ওজন, W=mg। এগুলো আমরা জানি। তো বলা, এরপর হচ্ছে বলবিদ্যা কি ফিজিক্সের আমাদের আচ্ছা এখানে তো ফিজিক্স না, এখানে ম্যাথ, গণিতের যে শাখায় কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি হচ্ছে বলবিদ্যা। আর এই বলবিদ্যায় কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার ফলশ্রুতিটা কি হয় সেটা নিয়ে আলোচনা করা হয়। এখন বল প্রয়োগ করে বস্তুটা স্থিরও থাকতে পারে, গতিশীলও থাকতে পারে। বল প্রয়োগের ফলে যদি বস্তুটা আমাদের স্থিতি অবস্থা বজায় রাখতে পারে বা স্থিতি নিয়ে যেখানে কাজ করি সেটা হচ্ছে স্থিতিবিদ্যা, আর গতি নিয়ে যেখানে কাজ করি সেটা হচ্ছে আমাদের গতিবিদ্যা। এখানেও আমার দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। তো আমরা 3 নম্বর, এই 8 নম্বর অধ্যায়টা হচ্ছে স্থিতিবিদ্যা, 9 নম্বর অধ্যায় হচ্ছে গতিবিদ্যা, যেটাকে আমরা বলি সমতলে বস্তু কণার গতি। তো আমরা এখানে শুধুমাত্র স্থিতিবিদ্যা পড়বো, গতিবিদ্যা পড়বো না। তবে এটা মাথায় রাখতে হবে বলবিদ্যার শাখা হচ্ছে দুইটা, এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা। বলো আমাদের এই কথাগুলো তোমরা জানো কিনা, বুঝছো কিনা সেটা বলবো না, কারণ এটা সবাই বুঝে। এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি এই কথাগুলো তুমি জানো কিনা, এই কথাগুলো তুমি জানো কিনা, তোমার কমেন্টে আমি জানতে চাই এই কথাগুলো তুমি জানো কিনা। এগুলো তোমরা জানো? জাস্ট আমি একটানে চলে গেলাম, একটানে আমি জাস্ট বলে চলে গেলাম, তোমরা জানো, জাস্ট আমার ফর্মালিটিস আর কি, ফর্মালিটিস মেনটেন করছি যে আমিও পড়াইছি, আমি এগুলো পড়াইছি। তো এগুলো তোমাদের সবারই জানা কথা, আমরা জানা কথাগুলোকে জাস্ট একটু নতুন করে আবার বললাম আর কি। তো প্রত্যেকটা কনসেপ্টে গেলে আমরা আবার প্রত্যেকটা কনসেপ্ট নতুন করে ব্যাখ্যা করব, তোমার কোনো টেনশন নাই। এবার আসো আমরা সামনের দিকে আগাই। এবার আসো নতুন জিনিস না, যারা ফার্স্ট ইয়ারে ম্যাথ পড়ছিল আমার কাছে তাদের কাছে নতুন না, কারণ হচ্ছে তখন আমি এগুলো সবগুলো পড়াই ফেলছিলাম, আসলে দরকার ছিল ফার্স্ট ইয়ার ম্যাথে। আচ্ছা সবাই জানো, হ্যাঁ না জানলে তো তোমাদেরকে মাইর দেওয়া উচিত, তোমরা সায়েন্সের স্টুডেন্ট নামের কলঙ্ক যদি না জানো। তাহলে আমরা আসি, তাহলে সামনের দিকে যাই। তাহলে আমরা এতটুকু জানি। এবার আসো আমরা এই অধ্যায়ের নতুন কোনো কিছু জিনিস শিখি। অনেকের কাছে এটা নতুন, অনেকের কাছে পুরাতন, তবে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে পুরাতন হওয়া উচিত, যদি অনেকে ভুলে গেছো আশা করতেছি। আমরা 4 ধরনের কেন্দ্র সম্পর্কে আমাকে জানতে হবে।
একটা হচ্ছে অন্তকেন্দ্র, আরেকটা হচ্ছে পরিকেন্দ্র, আরেকটা হচ্ছে ভরকেন্দ্র, আরেকটা হচ্ছে লম্ব কেন্দ্র। তো আমরা আসো প্রত্যেকটা সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস ডিসকাস করব। তো আসো প্রথমে আমরা একটু খেয়াল করে দেখি, তুমি যেই কেন্দ্র নাও না কেন এগুলো শুধুমাত্র ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা অন্তকেন্দ্র বলি, পরিকেন্দ্র বলি, ভরকেন্দ্র বলি, লম্বকেন্দ্র বলি, এগুলো শুধুমাত্র কার জন্য পড়বো ভাইয়া? আমরা শুধুমাত্র ত্রিভুজের জন্য পড়বো। তো আসো আমরা দেরি না করে এটা ত্রিভুজ এঁকে ফেলি। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ ড্র করলাম, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম। এই ট্রায়াঙ্গেলের মধ্যে প্রথমে আমরা আঁকবো হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র নাম দেখে বোঝা যায় অন্তকেন্দ্র মানে হচ্ছে অন্তস্থ ত্রিভুজের কেন্দ্র, মানে অন্তস্থ বৃত্তের কেন্দ্র। অর্থাৎ জিনিসটা হচ্ছে কি জানো, একটা ত্রিভুজের ভিতরে আমি চাইলে একটা এরকম বৃত্ত আঁকতে পারি। এই ত্রিভুজের ভিতরে যদি আমি একটা বৃত্ত আঁকি তাকে আমি বলি হচ্ছে অন্তস্থ বৃত্ত বা অন্তর্লিখিত বৃত্ত। নাম দেখে বোঝা যাচ্ছে অন্তর্লিখিত মানে হচ্ছে ত্রিভুজের অন্তরের ভিতর আছে, ত্রিভুজের অন্তরের ভিতরে একটা আমাদের বৃত্ত রহি আছে, ওই বৃত্তের কেন্দ্রকে আমরা অন্তকেন্দ্র বলি। এখন প্রশ্ন হলো অন্তকেন্দ্রটা কিভাবে নির্ণয় করব। আসো অন্তকেন্দ্র নির্ণয় করার নিয়ম কি দেখো। কোন একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা আছে? 3টা। তাহলে শীর্ষ কোণ কয়টা? ভাই শীর্ষ কোণও হচ্ছে এরকম 3টা। প্রত্যেকটা কোণকে সমান 2 ভাগে বিভক্ত করবা। আই রিপিট এগেইন, ত্রিভুজের শীর্ষে যে 3টা কোণ আছে প্রত্যেকটা কোণকে সমান 3 ভাগে বিভক্ত করবা, সমান 2 ভাগে বিভক্ত করবা, অর্ধেক অর্ধেক করবা। তাহলে আসো এই কোণটাকে যদি অর্ধেক করি মোটামুটি এই যে এরকম হয়, ঠিক কি না? জি ভাইয়া। এই কোণটাকে যদি অর্ধেক করি মোটামুটি এরকম হয়। এই কোণটাকে যদি অর্ধেক করি মোটামুটি এরকম হয়। তাহলে দেখো প্রত্যেকটা কোণকে আমি সমান 2 ভাগে বিভক্ত করছি। এই যে এই কোণ যেটা ছিল তাকে সমান 2 ভাগে বিভক্ত করলাম, এই কোণ যেটা ছিল তাকে সমান 2 ভাগে বিভক্ত করলাম, এই কোণ যেটা ছিল তাকে সমান 2 ভাগে বিভক্ত করলাম। এরকম প্রত্যেকটা কোণকে সমান 2 ভাগে বিভক্ত করে আমি দেখলাম এই 3টা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে। এই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে অন্তকেন্দ্র। এটাকে আমরা বলি হচ্ছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র। তাহলে আমাদের ডেফিনেশন কি? ত্রিভুজের অন্তস্থ কোণ ত্রয়ের, ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টা আছে? 3টা। অন্তস্থ কোণ 1টা 2টা 3টা। অন্তস্থ কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক কয়টা আছে? ভাই এই কোণের সমদ্বিখণ্ডক একটা, এই কোণের সমদ্বিখণ্ডক একটা, এই কোণের সমদ্বিখণ্ডক একটা। এই সমদ্বিখণ্ডক এরকম 3টা আছে। তাহলে অন্তস্থ কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দু। তাহলে অন্তস্থ কোণ ত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয়ের ছেদবিন্দুটা হচ্ছে এটা। এটাকে আমরা বলতেছি সেই আমাদের কাঙ্ক্ষিত কি? কাঙ্ক্ষিত অন্তকেন্দ্র। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অন্তকেন্দ্র। বলো আমরা বুঝছি কিনা? এবার অন্তকেন্দ্রকে কেন্দ্র করে আমি যদি ত্রিভুজের যে কোনো বাহুর উপর একটা লম্ব টানি, এটাকে ব্যাসার্ধ ধরে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, এটাকে বৃত্তের কেন্দ্র, এটাকে ব্যাসার্ধ ধরে এটা যদি বৃত্ত অঙ্কন করি, সেই বৃত্তটা ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শ করবে। তাহলে আমি আবারও বলতেছি, তুমি যদি এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকো তাহলে এটা ত্রিভুজের 3টা বাহুকেই স্পর্শ করবে। এই যে এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলে এই যে পয়েন্ট পাবা এই পয়েন্টে সে আমাদের স্পর্শ করবে। এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলে এই পয়েন্টে স্পর্শ করবে, এখান থেকে এই বাহুর উপর লম্ব টানলে এই পয়েন্টে স্পর্শ করবে। এই বৃত্তটাকে আমরা বলতেছি হচ্ছে অন্তর্লিখিত বৃত্ত, অন্তর্বৃত্ত বলি, অথবা এটাকে বলতে পারি ত্রিভুজে অন্তর্লিখিত বৃত্ত। ত্রিভুজে অন্তর্লিখিত বৃত্ত, এর মানে ত্রিভুজের ভিতরে আমি একটা বৃত্ত আঁকছি। তাহলে আমাদের এই বৃত্তটাকে আমরা বলতেছি অন্তর্বৃত্ত, অথবা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত, অথবা ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্ত। এবং এই বৃত্তের কেন্দ্রটাকে আমরা বলি হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র, অথবা ত্রিভুজের অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র, অথবা এটাকে সরাসরি বলা যায় অন্তকেন্দ্র। বলো আমাদের এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? তাহলে অন্তকেন্দ্র কাকে বলে সেটা তোমাকে বুঝতে হবে। কোনো একটা ম্যাথে দেখলে তোমাকে বলা হলো অন্তকেন্দ্র, সাথে সাথে তোমার মাথায় কনসেপ্ট এটা ঘুরবে যে এখানে কোন ত্রয়ের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাই হচ্ছে আমার অন্তকেন্দ্র। বলো এই কনসেপ্ট ক্লিয়ার কিনা? এই কনসেপ্ট ক্লিয়ার কিনা?
সৌরভ মিত্র, এখন থেকে ক্লাস শুরু করলে কিছু বুঝবে? হ্যাঁ অবশ্যই বুঝবে, অবশ্যই বুঝবে, তেমন কোনো কিছু পড়ানো হয়নি। বলা একটু বুঝছি কি না? ওকে, এবার আসি হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র কাকে বলি? তো এটাকে যেরকম আমরা বলি হচ্ছে অন্তবৃত্ত। অন্তবৃত্ত, যদি আমি ত্রিভুজের এই যে বিন্দুগুলোকে, আমাদের এই যে শীর্ষবিন্দুগুলোকে দিয়ে যদি একটা এরকম একটা যদি বৃত্ত আঁকি, যারা শীর্ষবিন্দু দিয়ে যায়, মানে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে যায়, এই বৃত্তটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া, এই বৃত্তটাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। কি বলি? পরিবৃত্ত। তাহলে ত্রিভুজের ভিতরে বৃত্তটাকে আমরা বলতেছি অন্তবৃত্ত, বাইরের বৃত্তটাকে আমরা বলি পরিবৃত্ত বা পরিলিখিত বৃত্ত। তো আসো আমরা সেটা কিভাবে বের করে একটু খেয়াল করো। তো প্রথমে আবার আগের মতো তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে তুমি একটা ত্রিভুজ ড্র করলা। ওকে, তুমি একটা ত্রিভুজ ড্র করলা। তাহলে একটা আমরা ত্রিভুজ ড্র করলাম। এবার হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমার প্রত্যেকটা ত্রিভুজের 3টা বাহু আছে, এই 3টা বাহুর মধ্যবিন্দু বের করো। ভাই এই বাহুর মধ্যবিন্দু জাস্ট লাইক দ্যাট, এটা এই বাহুর মধ্যবিন্দু মোটামুটি এখানে বলা যায়, এই বাহুর মধ্যবিন্দু মোটামুটি এখানে বলা যায়। ত্রিভুজের মধ্যবিন্দুতে যদি আমি বাহুর উপর একটা লম্ব টানি, কি করলাম? বাহুর উপর লম্ব টানলাম। এই যে বাহু, এই বাহুর উপর লম্ব টানলাম মধ্যবিন্দুতে। এই যে বাহু, এই বাহুর উপর লম্ব টানলাম মধ্যবিন্দুতে। তাহলে এদেরকে তুমি কি বলবা? এটাকে তুমি বলবা এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। এটার নাম কি? এটার নাম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ যে লম্ব সমান 2 ভাগে খণ্ডন করছে তাকে আমরা বলি লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে একটা ত্রিভুজের মধ্যে 3টা বাহু যদি থাকে, প্রত্যেকটা বাহুর যদি একটা করে লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, এরকম লম্ব সমদ্বিখণ্ডক কয়টা আছে? 3টা। এই 3টা লম্ব সমদ্বিখণ্ডক, এর মানে লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় ত্রিভুজের একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুটার নাম হচ্ছে পরিকেন্দ্র। এটার নাম হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমাদের ত্রিভুজের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় যেই বিন্দুতে মিলিত হলো সেই বিন্দুকে আমরা বলতেছি হচ্ছে আমাদের পরিকেন্দ্র। পরিকেন্দ্র। এবার হচ্ছে পরিকেন্দ্রকে কেন্দ্র করে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ, এই যে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ, এই দূরত্বটাকে যদি তুমি ব্যাসার্ধ ধরো, একটা বৃত্ত অঙ্কন করলে ওই বৃত্তটা ত্রিভুজের এটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে গমন করবে। এই বৃত্তটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে গমন করবে এবং এই বৃত্তকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি? পরিবৃত্ত। পরিবৃত্ত। অথবা আমরা বলতে পারি ত্রিভুজের পরিলিখিত বৃত্ত। ত্রিভুজের পরিলিখিত বৃত্ত। এবং এই পরিলিখিত বৃত্তের কেন্দ্রটাকে আমরা বলতেছি হচ্ছে পরিকেন্দ্র বা পরিলিখিত বৃত্তের কেন্দ্র। কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে আমরা দেখলাম হচ্ছে পরিকেন্দ্র কাকে বলে। তাহলে আমাদের পরিকেন্দ্র হচ্ছে পরিলিখিত বৃত্তের কেন্দ্র। এবং আমাদের এটা কিভাবে পাবো? ত্রিভুজের যে কোনো একটা বাহু, ওই বাহুকে তুমি নাও, ওই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। এরকম লম্ব সমদ্বিখণ্ডক তুমি 3টা পাবা। এই 3টা লম্ব সমদ্বিখণ্ডক এটা কমন পয়েন্টে আমাদের সেট করে, সেই কমন পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র বলো, আমরা এতটুকু বুঝছি কিনা? অর্থাৎ আমাদের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক দিয়ে তুমি একটা বৃত্ত আঁকবা, আমাদের একটা বিন্দু নিবা, সেই বিন্দুটাকে বলতেছে পরিকেন্দ্র। এই পরিকেন্দ্রকে কম্পাস দিয়ে যদি এটাকে কেন্দ্র করে এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তটাকে আমরা বলতেছি হচ্ছে পরিবৃত্ত। তাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত।
যদি এগুলো আগে থেকে জানো তোমরা, আশা করি না জানলে মাইর দেওয়া উচিত। সরল লেখা কেমনে করছো? দেখা গেল পরিকেন্দ্র। এবার আসি ভর কেন্দ্র। তাহলে এবার আমরা আঁকবো ভর কেন্দ্র, তার আগে আমি চিত্রটা মুছে ফেলি। এবার আঁকবো হচ্ছে আমরা ভর কেন্দ্র। তাহলে আসো, ভর কেন্দ্র আমি কাকে বলি? আমার কোনো একটা ত্রিভুজের মধ্যে আমরা জানি 3টা মধ্যমা আছে। তাহলে আমাদের ওই 3টা মধ্যমা যে আছে, মনে করো আমাদের একটা সামহাও আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে আমার যে কোনো একটা ট্রায়াঙ্গেল। এই যে ট্রায়াঙ্গেলটা, এখান থেকে আমি যে কাজটা করব, মধ্যমা ড্র করব। মধ্যমা মানে কি? ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে একটা রেখা কল্পনা করব। তাহলে এই মধ্যবিন্দু হচ্ছে এটা, এই যে এখান থেকে একটা রেখা টানলাম। মধ্যবিন্দু হচ্ছে এটা, এখান থেকে একটা রেখা টানলাম। মধ্যবিন্দু হচ্ছে এটা, এখান থেকে একটা রেখা টানলাম। এই 3টা মধ্যবিন্দু যে বিন্দুতে মিলিত হলো তাকে আমরা বলি হচ্ছে আমাদের এই 3টা মধ্যমা। এই 3টা মধ্যমা যে বিন্দুতে মিলিত হলো তাকে আমরা বলি হচ্ছে আমাদের ভর কেন্দ্র। তাকে আমরা বলি হচ্ছে কি? ভর কেন্দ্র। এবং এই যে ভর কেন্দ্র, সে যে কোনো একটা মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা যদি 2 হয়, এটা হবে 1। তাহলে ভর কেন্দ্র মধ্যমাকে কত অনুপাতে বিভক্ত করে? 2:1, 2:1 অনুপাতে বিভক্ত করে। এবার লাস্ট ওয়ান হচ্ছে লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র কি একটু খেয়াল করে দেখো। মনে করো তুমি যে কোনো একটা ত্রিভুজ নিলা, ওকে। এই ত্রিভুজের তুমি শীর্ষবিন্দু থেকে আর যে কোনো একটা শীর্ষবিন্দু নাও, বা এই শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু থেকে তার ঠিক বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবা। এই যে দেখো, লম্ব টানছি। সিমিলারলি এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব টানো, টানলাম লম্ব। সিমিলারলি এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টানো, টানলাম লম্ব। এই 3টা লম্ব যে বিন্দুতে মিলিত হলো এটাকে আমরা বলি হচ্ছে লম্ব কেন্দ্র। এটাকে আমরা বলি হচ্ছে লম্ব কেন্দ্র। তাহলে 3টা লম্ব, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর একটা লম্ব টানবো। এরকম লম্ব কয়টা? 3টা। এই 3টা লম্ব যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি হচ্ছে লম্ব কেন্দ্র। আর মধ্যমা 3টা যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি হচ্ছে ভর কেন্দ্র। বলো আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা? আব্দুল্লাহ আল সালমান, যে কোনো ত্রিভুজের জন্য সত্য? অবশ্যই অবশ্যই, যে কোনো ত্রিভুজের জন্যই সত্য। যে কোনো ত্রিভুজের জন্য সত্য। ইভেন এই লম্ব কেন্দ্র ত্রিভুজের ভিতরে না হয়ে বাইরেও হইতে পারে, বাইরেও হইতে পারে। তোমার ত্রিভুজের ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। যেমন ফর এক্সাম্পল, আমি একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এখানে ভর কেন্দ্র আসতেছে, কোনো ভার কেন্দ্র আসতেছে না। ভার কেন্দ্র সেটা আমার ডিপেন্ড করে হচ্ছে আমাদের গ্র্যাভিটির উপর ডিপেন্ড করে, সেটা আমার এখানকার আলোচনার বিষয় না। তো তোমাকে আমি জাস্ট একটা লম্ব কেন্দ্র আঁকে দেখাবো যেটা আমার ত্রিভুজের বাইরে এরকম হইতে পারে। কিন্তু মনে করো ত্রিভুজটা একটু আনওয়ান্টেড ত্রিভুজ আঁকি, এরকম, দেখি কোথায় আসে। হ্যাঁ, এবার দেখো, এই বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবো, টানলাম। এই বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানবো। বিপরীত বাহু কোনটা? এটা না? এখন তুমি দেখো, এখান থেকে লম্ব টানলে এই লম্বটা কিন্তু ভিতরে কোথাও লম্ব টানা সম্ভব না। ভিতরে যেখানে টানো এটা লম্ব হবে না। তাহলে লম্ব টানতে হলে রেখাটাকে বর্ধিত করতে হবে। এর মানে আমরা চাইলে কোন একটা রেখাকে বর্ধিত করতে পারি। এই বর্ধিতটার উপর লম্ব টানতে হবে। টানলাম, এই যে এখন লম্ব টানলাম। তাহলে আবার দেখো, এই রেখাটাকে আমরা চাইলে বর্ধিত করতে পারি, টানলাম। আরেকটা বাকি আছে, কোনটা? এই যে এটা। এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানবো। তাও দেখো এখান থেকে সরাসরি এই রেখার উপর লম্ব টানা যায় না, তাহলে এটাকে বর্ধিত করতে হবে। এটাকে বর্ধিত করে এটার উপর যদি এবার লম্ব টানি, লম্ব টানলাম, তারা এই বিন্দুতে মিলিত হলো। এই যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটাকে আমরা বলতেছি হচ্ছে লম্ব কেন্দ্র। দেখো, এই লম্ব কেন্দ্রটা হচ্ছে আমার মেইন যে ত্রিভুজটা, এই ত্রিভুজের বাইরে। সো কেউ এটা মনে করিও না ভাইয়া কোথাও কখনো আমার লম্ব কেন্দ্র বাইরে চলে আসছে, এটা আমার ভুল না। তোমার বেসিকটা কি? বেসিক হচ্ছে যে কোনো একটা বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানতে হবে। এখন বিপরীত বাহুর উপর লম্ব টানার জন্য তোমাকে দেখা যাচ্ছে বাহুটাকে বর্ধিত না করলে হচ্ছে না, করার পর তুমি এটা একটা পাইলা,
এটা একটা পাইলা, এটা একটা পাইলা, ওই তিনটে যে বিন্দু সেট করে তাকে আমরা বলতেছি লম্ব কেন্দ্র। বলো বুঝছে কিনা? এই ভর কেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমা আছে না, মধ্যমা, এই কোণেটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে একটা সরলরেখা কল্পনা করব। এরকম মধ্যমা কয়টা আছে? তিনটা। মধ্যমা তিনটা যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা বলতেছি ভর কেন্দ্র। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এতটুকু ক্লিয়ার থাকলে এবার আমাদের কাজ হচ্ছে দুইটি বলের লব্ধি নির্ণয়। দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে আসো আমরা বের করি। আমাদের টপিক্সের নাম হচ্ছে দুইটি বলের লব্ধির মান ও দিক নির্ণয়। মান ও দিক নির্ণয়। আর লব্ধির মান ও দিক নির্ণয় এগুলো আমরা কি দিয়ে করতে পারি? সামান্তরিক সূত্র দিয়ে। তাহলে আসো, মনে করো আমাদের এখানে কোনো একটা বল এদিকে কাজ করতেছে, তাহলে তুমি যে কোনো বল দিতে পারো। ফর এক্সাম্পল আমি দিলাম এদিকে একটা বল কাজ করতেছে ফি। আমি একটু দ্রুত যাই কারণ এগুলো তোমরা জানো। এইদিকে একটা বল কাজ করে হচ্ছে আমাদের কিউ। এই দুইটার মধ্যবর্তী কোণটাকে আমরা বলতেছি হচ্ছে আলফা। এখন হচ্ছে এদেরকে দিয়ে যদি একটা সামান্তরিক ড্র করি, সামান্তরিকের নিয়ম কি? বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। এই বাহুটার সমান্তরাল এটা দিলাম, এই বাহুর সমান্তরাল এটা দিলাম। এই যে বিন্দু সেট করলো এটা দিয়ে আমরা একটা সামান্তরিক ড্র করলাম। এখন এই বিন্দুটাকে আমরা বলি সন্নিহিত বিন্দু। অর্থাৎ যে দুইটা বিন্দু যে বিন্দুতে আমার সেট করতেছে প্রত্যেকটি সন্নিহিত বিন্দু, আমাদের এই বিন্দুটা আমরা কাউন্ট করতেছি। তাহলে এই যে সন্নিহিত বিন্দুগামী কর্ণ, এই কর্ণটা আমাদের কি নির্দেশ করে? ফি এবং কিউ বলের লব্ধি নির্দেশ করে। এটা হচ্ছে আমাদের আর। তাহলে আরটা কি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর ভেক্টর সমান ফি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। কারণ আমরা কি জানি? দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা বলি হচ্ছে লব্ধি। এটা 2 + 3 = 5-এর মতো না, এখানে দিকের উপর ডিপেন্ড করে, ওই কারণে ভেক্টর চিহ্ন। তাহলে দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে কি বলি? লব্ধি বলি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় এবং পি এবং কিউ যদি জানা থাকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি লব্ধির মান আর ইকুয়ালস টু √φ² প্লাস কিউ² প্লাস 2φq cos অফ আলফা। এবার আসো ভাইয়া লব্ধির দিক মনে করো। লব্ধির দিক মানে কি? লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ বের করতে হবে। এই কোণটা মনে করো থিটা। তাহলে থিটা বের করার নিয়ম কি? তুমি এভাবে বের করবা, tan θ = আমরা মুখস্থ জানি tan সমান কি? sin/cos। মানে এটা হচ্ছে মনে রাখার টেকনিক। যারা পারে না তাদের জন্য বলতেছি, অনেকে জানে যারা আমার স্টুডেন্ট ছিল আগে। তো tan সমান sin/cos। তো আমাদের এখানে বলতে পারি আমাদের এখানে মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে sin α/cos α। মানে এমন না যে tan θ সমান sin θ বা cos θ, না না না, আমাদের এখানে থিটা বের করবো। তো আমরা জাস্ট টেকনিক্যালি মুখস্থ করতেছি tan মানে sin/cos, পাশে বসবে মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এবার হচ্ছে তুমি কার মান বের করবা? থিটা এর মান। এই থিটাটা দেখো সে ফি বলের সাথে আছে কিন্তু কিউ বলের সাথে নাই। এই থিটাটা কার সাথে আছে? পি এর সাথে। নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসাবো প্লাস বাকি আছে কে? ফি। এটাই হচ্ছে তুমি চাচ্ছ না ভাই আমি কোণ এটা বের করব, এই কোণটা থিটা প্রাইম করো, কোনো সমস্যা নেই, সেম স্টাইল। তাহলে তুমি বলতে পারো ভাইয়া tan θ প্রাইম = sin/cos। তাদের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তুমি কার মান বের করবা? থিটা প্রাইমের মান। এই থিটা প্রাইমটা কার সাথে আছে? ভাই থিটা প্রাইমটা হচ্ছে কিউ এর সাথে আছে। নাই কার সাথে? ফি। যার সাথে নাই তাকে বসাবো প্লাস অপরটা। শেষ। আমাদের এখান থেকে আমরা খুব সিম্পলি বের করে ফেললাম যে আমাদের লব্ধির মান এবং দিক। সিমিলারলি এটা যে আমার এরকম হবে তা না, এই আলফাটা সূক্ষ্ম কোণ হবে তা না, কিন্তু আলফাটা যে কোনো কোণ হইতে পারে। মনে করে এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে ফি, এইদিকে একটা ভেক্টর কাজ করতেছে কিউ, তখনও কিন্তু জাস্ট লাইক সামান্তরিক সূত্র, মধ্যবর্তী কোণটা হচ্ছে আমাদের আলফা। আবার সামান্তরিক সূত্র ড্র করো, এই যে এটাই হচ্ছে তাদের লব্ধি আর। অ্যান্ড সেম স্টাইলে তুমি বের করতে পারবা, এটাকে থিটা ধরলে এটাকে থিটা প্রাইম ধরলে তুমি লব্ধির মান দিক সব এক্স্যাক্টলি সেম।
বলো আমরা এটা বুঝছি কিনা যে সামান্তরিক সূত্র আমাদের বুঝছি কিনা না আমাদের মনে পড়ছে কিনা এটা আমাদের মনে পড়ছে কিনা সেটা বলো। আমি বুঝছো কিনা এখন আর জিজ্ঞেস করবো না, এগুলো তোমাদের জানা জিনিস, জাস্ট আমি মনে করাই দিচ্ছি। মনে পড়ছে কিনা? একটু কুইকলি রেসপন্স করবা, মনে পড়ছে কি পড়া নাই? জি ভাইয়া মনে পড়ছে। ওকে, তাহলে এবার আমরা একটু সামনের দিকে আগাই। তো সামনের দিকে আগাইলে এবার আসলে আমরা লব্ধির মানের উপর কিছু কাজ করি। সেই লব্ধির মানের উপর যদি আমরা কাজ করি, আর সমান আমরা জানি √ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 φ কিউ কজ অফ আলফা। এখন আমরা ধরে নিলাম দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। আর আরেকটা বলতে পারি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। একটু আগে যেটা করছিলাম আমার মুখস্থ লিখে ফেলতেছি। তো এখন আমরা বললাম এখন তোমাদেরকে আমরা বললাম দুইটা ভেক্টর একই দিকে কাজ করে। তাহলে দুইটা ভেক্টর একই দিকে কাজ করে মানে হচ্ছে ভাই আলফার মান হচ্ছে 0। দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, আলফার মান 0। যে আমার এটা যে দিয়ে কাজ করে ওইটাও সেম দিয়ে কাজ করে, আলফার মান 0। তো আলফার মান 0 হলে আমরা এখান থেকে বলতে পারি আর সমান √ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 φ কিউ কস অফ 0 মান হচ্ছে কত 1। তাহলে কস 0 মান 1 2 φ কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের √ ফি প্লাস কিউ হোল স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি আর সমান হচ্ছে ফি প্লাস কিউ। তাহলে আমরা একটা আর এর মান পেয়ে গেলাম। এবার যদি থিটার মান বের করি, থিটা সমান tan ইনভার্স কিউ, থিটার মান আলফার মান 0, সাইন 0 মান হচ্ছে 0, ফি প্লাস কিউ ইন্টু কস 0 মান হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে tan ইনভার্স 0। তাহলে আমরা যদি বলি tan কতর মান 0 বাই tan 0 ডিগ্রির মান 0, দ্যাট মিনস থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, মনে করো এটা একটা বস্তু, তার উপর মনে করো এইদিকে একটা বল কাজ করতেছে ফি, এইদিকে একটা বল কাজ করতেছে কিউ। তাহলে আমাদের লব্ধির দিকটা কোন দিকে? কোন কত 0। এর মানে আসলে আমাদের যে কোনো একটা বলের সাথে কোনটা হচ্ছে 0। এর মানে আমরা বলতে পারি দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান যোগফলের সমান। তাহলে বলতে পারি দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান যোগফলের সমান, এবং বল দুইটা যেদিকে কাজ করে লব্ধিটা সেদিকেই কাজ করে। বল দুইটা যেদিকে কাজ করে লব্ধি আরটা সেই দিকেই কাজ করে। শেষ। এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কথা। ওকে, তাহলে আমরা জাস্ট আগের কথাগুলো বলে যাচ্ছি। আজকের ক্লাসটা পুরো ক্লাসটাই তোমার এরকমই হবে। তুমি জাস্ট আগের জিনিসগুলো রিভিউ পাবা। সো তাহলে আমাদের এটা হচ্ছে একই দিকে কাজ করলে। এবার দুইটা ভেক্টর যদি বিপরীত দিয়ে কাজ করে, দ্যাট মিনস আমরা বলতে পারি আলফার মান হচ্ছে ভাই 180 ডিগ্রি, বা আচ্ছা এটা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আলফার মান মনে করো 90 ডিগ্রি। দুইটা ভেক্টর পরস্পর লম্বভাবে কাজ করে। এর মানে মনে করে একটা ভেক্টর এদিকে কাজ করলে ফি, আর একটা ভেক্টর এদিকে কাজ করে হচ্ছে কিউ। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের লব্ধি আর। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে আলফা, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, আর এইদিকে এটা হচ্ছে থিটা, থিটাটা আমরা বের করব, থিটা ইকুয়ালস টু হোয়াট, এবং আর এর মান। তাহলে আমরা 90 ডিগ্রি হলে আর ইকুয়ালস টু বলতে পারি ভাইয়া √ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। দেন তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা। আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা পাবো কিউ ইন্টু 1, আর আমাদের ফি প্লাস আমাদের কিউ ইন্টু cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে কিউ ইন্টু 0, দ্যাট মিনস তুমি পাচ্ছ হচ্ছে tan ইনভার্স কিউ বাই ফি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, যদি থিটার মান 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 90 ডিগ্রি হয়, এর মানে ভেক্টর তো 90 ডিগ্রি কোণে কাজ করে, সমকোণে কাজ করে পরস্পর, তখন আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে লব্ধির মান হচ্ছে √ ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং থিটার মান হচ্ছে tan ইনভার্স কিউ বাই ফি। থিটার মান হচ্ছে tan ইনভার্স কিউ বাই ফি। এটা হচ্ছে আমাদের আলফা সমান যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি কোণে তারা যদি কাজ করে, আমরা এই জিনিসগুলো বলতে পারবো। এবার আসো, আমি জিজ্ঞেস করবো না তোমরা বুঝছো কিনা, না বুঝলে মাইর চলবে, মাইর। জুবাইর হোসেন, আলফা 0 বুঝি নেই। দেখো তুমি সিম্পল চিন্তা করো,
আমি মনে করো একটা বস্তুকে এইদিকে ধাক্কা দিচ্ছি, আমার আরেক বন্ধু এইদিকে ধাক্কা দিচ্ছে, তো দুইজনে মিলে যদি দুইটা বলে ধাক্কা দিই বস্তুটা কোন দিকে যাবে ভাই? ওই দিকেই যাবে। এর মানে দুইটা বল একই দিকে কাজ করলে লব্ধির মান হচ্ছে ওই দিকেই থাকে, লব্ধির মান ওই দিকেই থাকে। তো তুমি তো মনে করো এই থিটা বলতে কি মিন করছো? লব্ধির সাথে ফি এর কোণ, লব্ধির সাথে ফি ভেক্টরের কোণটা হচ্ছে থিটা। সেখানে তুমি লব্ধির সাথে ফি ভেক্টরের কোণটা পাইছো 0। এর মানে কি লব্ধির সাথে আমার মনে করো এই কলমটা আর এই কলমটা এই মধ্যবর্তী কোণ হচ্ছে এটা, এটা হচ্ছে লব্ধি, এটা হচ্ছে ফি। তাহলে লব্ধির সাথে ফি এর কোণ এটা, লব্ধির সাথে ফি এর কোণ কমলো, কমতে 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 তারা যখন একই লাইনে চলে আসবে লব্ধি এবং ফি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0। এর মানে তারা একই দিকে। দুইটা জিনিসের মধ্যবর্তী কোণ 0 মানে কি তারা একই দিকে। আর 180 ডিগ্রি মানে তারা বিপরীত দিকে, একজন এদিকে আরেকজন এদিকে রাগ করছে। জোবাইয়ের আনসার পাইছো কিনা বলো? জোবাইয়ের কোয়েশ্চেন করছিল, আনসার পাইছো কিনা? এই দেখো আমি কিন্তু তোমাকে ফাইজলামি করে বলতেছি যে আমি না বুঝলে মাইর দিব, এখন তো মারার কোনো অপশান নাই। সো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবা, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে ম্যাক্সিমাম জিনিস হয়তো তোমার জানা থাকার কথা, কারণ এগুলো তোমরা উড়াদুনা লেভেলের পড়ে আসছো। আর বিশেষ করে আমার স্টুডেন্ট যারা ছিল ইনশাল্লাহ তাদের কোনো প্রবলেম হওয়ারই কথা না। ওকে, এবার আসি তারা যদি বিপরীত দিকে কাজ করে তাহলে আলফার মান হচ্ছে ভাইয়া 180 ডিগ্রি। আলফার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান হচ্ছে বিয়োগফলের সমান। আলফার মান 180 ডিগ্রি হলে লব্ধির মান বিয়োগফলের সমান। তখন আমি আর ইকুয়ালস টু বলতে পারবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর এইদিকে কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, কস 180 ডিগ্রি এটার মান হচ্ছে -1। তো তুমি -1 বসালে 2 ফি কিউ ইন্টু -1 মান হচ্ছে এক কথায় -2 ফি কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার ফি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারতেছি আর ইকুয়ালস টু হচ্ছে ফি মাইনাস কিউ। তো আমরা ফি মাইনাস কিউ বলবো না, আমরা বলবো হচ্ছে ফি ডিফারেন্স কিউ। কেন? কারণ কে বড় কে ছোট আমি জানি না। যদি কখনো এরকম হয় ফি ইজ গ্রেটার দেন কিউ, তখন আমি এখানে বলবো আর ইকুয়ালস টু হচ্ছে ফি মাইনাস কিউ। আর যদি কখনো হয় ফি ইজ লেস দেন কিউ, তখন আমরা বলবো আর ইকুয়ালস টু হচ্ছে কিউ মাইনাস পি। আশা করি তোমরা বুঝতে পারছো। এর মানে এটার এই চিহ্নটার মান হচ্ছে ডিফারেন্স বিটুইন ফি অ্যান্ড কিউ। আমরা বললে এভাবে বলতে পারি আর ইকুয়ালস টু ডিফারেন্স বিটুইন ফি অ্যান্ড কিউ। ফি এবং কিউ এর মধ্যবর্তী ডিফারেন্স বা পার্থক্য। তাহলে ফি এবং কিউ এর মধ্যবর্তী পার্থক্য মানেই তো বিয়োগফল। তো কার থেকে কাকে বিয়োগ করব? বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমাদের ফি যদি বড় হয় ফি মাইনাস কিউ, কিউ যদি বড় হয় কিউ মাইনাস ফি। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া, এবার যদি থিটার মান বের করি, থিটার মান বের করলে ভাইয়া আমাদের tan ইনভার্স কিউ সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে 0 ডিভাইড বাই ফি প্লাস কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। এর মানে এক কথায় বলতে পারি ফি মাইনাস কিউ। যেটাই হোক না কেন আমরা পাচ্ছি হচ্ছে tan ইনভার্স 0। তো এখানে একটা জিনিস বলে রাখি, tan ইনভার্স 0, তো tan 0 মান আমাদের 0 ডিগ্রিও হইতে পারে 180 ডিগ্রিও হইতে পারে, কারণ আমরা জানি tan 0 মানও 0, 180 ডিগ্রির মানও 0। তাহলে আমরা এটাকে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি বলবো। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করতে পারো হোয়াই ম্যান। আসলে মেইন কাজটা হচ্ছে মনে করো আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এইদিকে ফি বল প্রয়োগ করলাম, এইদিকে কিউ বল প্রয়োগ করলাম। স্বভাবতই তুমি বুঝতে পারতেছ এখানে আমাদের ফি ইজ গ্রেটার দেন কিউ, ফিটা কিউ এর থেকে বড়। তাহলে ফি যদি কিউ এর থেকে বড় হয় তাহলে লব্ধিটা কার দিকে? ভাই লব্ধিটা হচ্ছে আমার ফি এর দিকে। যদি লব্ধি আমার ফি এর দিকে হয় তাহলে বুঝতে পারতেছো থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, কারণ আমরা এই সূত্র দিয়ে যে থিটা বের করি এটা হচ্ছে ফি এর সাথে কোণ। আমরা এই সূত্র দিয়ে যে থিটা বের করছি সেটা হচ্ছে ফি এর সাথে, লব্ধির সাথে ফি এর কোণ। এবার যদি আমার এরকম হয় ভাই আমরা কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম, এইদিকে ফি বল প্রয়োগ করলাম, এইদিকে কিউ পরিমাণ বল প্রয়োগ করলাম। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো কিউ ইজ গ্রেটার দেন ফি। এবার হচ্ছে কিউটা বড়, কিউ যদি বড় হয় লব্ধির দিক কোন দিকে? লব্ধির দিক হচ্ছে বড়টার দিকে। লব্ধির দিক কার দিকে? বড়টার দিকে। কারণ তুমি খেয়াল করো না, আমি একটা বস্তুকে এদিকে ধাক্কা দিচ্ছি, তুমি এদিকে ধাক্কা দিচ্ছ, বস্তুটা কোন দিকে যাবে? যদি দুইজনে সমান সমান বলে ধাক্কা দিই থেমে থাকবে, যে বেশি বলে ধাক্কা দিবে তার দিকে। তাহলে বল যেটা বড়, আমাদের ভেক্টর যেটা বড় সেটার দিকে হচ্ছে লব্ধির দিক। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো
আমাদের ফি এর সাথে এটার কোণ কত 180, এক্ষেত্রে আমরা বলতেছি থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। কারণ আবারও বলতেছি এই সূত্র দিয়ে যে আমরা বের করতেছি এটা হচ্ছে আমাদের কি সবসময় ফি এর সাথে হইলে এই সূত্র, কিউ এর সাথে হইলে এখানে ফি হইতো, এখানে ফি হইতো, এখানে কিউ হইতো, যেটা আমরা দেখাইছিলাম। তো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে লব্ধির যে আমাদের মান এবং দিক আমাদের তিনটার জন্য দেখাইলাম। থিটার মান 0, আলফার মান 0, 90, 180, দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে, সমকোণে কাজ করলে, বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান কি হবে সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, লব্ধির মান এবং দিক। বলে এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা? কারো কনফিউশন থাকলে বলতে পারো, আর না হয় বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। লাস্টের লব্ধির দিক নিয়ে একটু কনফিউজড। আচ্ছা দেখো, আমাদের এখানে চিন্তা করো না, এটা একটা বস্তু মনে করো, হ্যাঁ, একজন বস্তুটাকে এইদিকে টানতেছে, আরেকজন এইদিকে টানতেছে। বস্তুটা কোন দিকে যাবে? যে বেশি বলে টানতেছে তার দিকে। এখানে আমার কে বেশি বলে টানতেছে? আমি উপরে অলরেডি বলেই দিছি, ফি বেশি বলে টানতেছে, তাহলে লব্ধিটা হবে ফি এর দিকে, এবং লব্ধির মান হবে বিয়োগফলের সমান, এবং লব্ধির মানটা হবে কোন দিকে? আমাদের লব্ধির মানটা হবে হচ্ছে আমাদের ফি এর দিকে। তো ফি এর দিকে মানে কি? আর এবং ফি এর মধ্যবর্তী কোণ কত? আর এবং ফি একই দিকে, আর এবং লব্ধি এবং ফি দুইটা একই দিকে, তাহলে লব্ধি এবং ফি দুইটা একই দিকে মানে হচ্ছে থিটার মান 0 ডিগ্রি, অর্থাৎ লব্ধি যেদিকে ফিও সেম দিকে। এবার আসে এখান থেকে আমাদের এইদিকে ছোট বলে ধাক্কা দিল, এদিকে বড় বলে ধাক্কা দিল, স্বভাবতই বস্তু ওই দিকে যাবে যেদিকে বলের মান বেশি, তাহলে এইদিকে বস্তুটা যাবে। তো বস্তু যদি এইদিকে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ ইজ গ্রেটার দেন পি, বলা যায়, যেভাবে বলা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউ ইজ গ্রেটার দেন পি যদি হয়, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো কীভাবে, কারণ আমরা যে ভাইয়া বলছিলাম, বারবার একটা কথা বলছিলাম, এই যে সূত্রটা আমরা ইউজ করতেছি এটা কার জন্য? এই যে এইদিকে ফি কাজ করতেছে, এইদিকে কিউ কাজ করতেছে, এটা হচ্ছে আমার সামান্তরিক, এটা হচ্ছে আলফা। তাহলে আমাদের এটা যদি আমাদের লব্ধি আর হয়, আমি কিন্তু এই সূত্রে যে থিটা ইউজ করছি এই থিটা কিন্তু এই থিটা, এর মানে আর এবং ফি এর মধ্যবর্তী কোণ। তাহলে আর এবং ফি এর মধ্যবর্তী কোণ, তো আমার আর কোন দিকে? এখানে আর যেদিকে ফিও সেম দিকে, থিটার মান 0। এখানে ফি হচ্ছে এদিকে, আর হচ্ছে এদিকে, ফি এবং আর পরস্পর বিপরীত দিকে না, তাহলে ফি এর সাথে আর এর কোণ হচ্ছে এটা 180 ডিগ্রি, তাহলে থিটার মান 180 ডিগ্রি। বলো আমরা এটা বুঝছি কিনা? এবার বুঝছি কিনা বলো, এবার বুঝছি কিনা বলো। এবার বুঝছি কিনা বলো, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়ছি, একদিক দিয়ে সুবিধা হচ্ছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়টার অনেক কিছু এখানে কভার হয়ে যাবে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা? এতটুকু নিয়ে আর কারো কোনো মাথা ব্যথা আছে কিনা বলো, এতটুকু নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে কিনা? সবাই আছে সেই স্মৃতিচারণ করতেছে যে সেই 1 বছর আগে অফলাইনে পড়ছিলাম। হ্যাঁ, অফলাইনে পড়ছিলাম, আমিও পড়াইছিলাম, ঠিক আছে। অফলাইনের ক্লাসগুলোতে সামনাসামনি ইন্টারাকশনটা জোস হয়, তখন আমি একটু অতিরিক্ত চিল্লাইতাম, চিল্লায় পরে একটু মজা লাগতো, নাইসা। কারণ অনলাইনে তো নাচানাচি করলেও সমস্যা, ভিডিও হয়ে যায়। অফলাইনে তো নাচানাচি করলেও সমস্যা হইতো না, ওই কারণে কোমরও ধুলানো যাইতো, কত সুন্দরভাবে ড্যান্স করা যাইতো, কত কথা বলা যাইতো। অনেক কথা বলার আছে, বলা তো যায় না, অনলাইন ক্লাসে, কারণ অনলাইন ক্লাসে বলতে গেলে ভিডিওটা সেভ হয়েই আছে, যার কারণে আমাদের অনলাইন ক্লাসে অনেক কিছু বলা যায় না, যার কারণে অফলাইন ক্লাসটা বেশি রোমান্স করছিল, তাই না?
তো এখন সেগুলো আপনাদের বলে লাভ নাই, বাট আমাকে এখন এভাবে চিন্তা করতে হবে। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কি না? ওকে, নেক্সট। তাহলে আমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। যদি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়, এবার তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাই, আরেকটু সামনের দিকে আগাই। আর আমি চাইলে এগুলি স্কিপ করে যেতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি না স্কিপ করে যাইতে, কারণ কারো কোনো কনফিউশন থাকতেই পারে। আবার জিনিসগুলো একটু বলে দিলে রিভিশনও হয়ে গেল, এতে আমার দুই দিক দিয়ে কাজ। আর আমাদের অধ্যায়ে এই অধ্যায়ে পড়তেছি মানে এই অধ্যায়ে আমরা পূর্ণাঙ্গ পড়তেছি, সো সব কিছু আমাকে পড়তে হচ্ছে। আচ্ছা, ভালো কথা। এবার আসলে তাহলে আমরা এতটুকু জানলাম। এবার একটা জিনিস খেয়াল করি, তো আমাদের একটু ভালো করে খেয়াল করো, আমাদের একটা জিনিস পড়ব, ফি ইকুয়ালস টু কিউ। এর মানে দুইটি ভেক্টর পরস্পর সমান হলে, দুইটি ভেক্টরের মান যদি পরস্পর সমান হয় তাহলে কি হয় সেটা আমরা একটু দেখব। তো আসো, দুইটি ভেক্টরের মান যদি সমান হয়, আমরা জানি হচ্ছে আর ইকুয়ালস টু ভাইয়া রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। তো দুইটি ভেক্টরের মান যদি পরস্পর সমান হয়, এখান থেকে বলতে পারি ভাইয়া ফি এর মান হচ্ছে ফি স্কোয়ার, কিউ এর মানও ফি স্কোয়ার প্লাস 2 ইন্টু ফি ইন্টু কিউ এর মানও ফি কজ অফ আলফা। অর্থাৎ আমরা সবগুলো কিউকে ফি ধরতেছি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ফি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 2 পি স্কোয়ার প্লাস 2 ইন্টু ফি মানে 2 পি স্কোয়ার কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুট ওভার, দেখো এই তোমরা একটু আমাকে বলো না, এখানে আমাদের 2 পি স্কোয়ার লাল করা আছে, এখানে 2 পি স্কোয়ার লাল করা আছে, তোমার মন কি করতে চাচ্ছে একটু বলো না, তোমার মন কি করতে চাচ্ছে? তোমার মন কি করিতে চায়? এই সেতুনাথ এতক্ষণে কাজের কাজ, আমাদের এই যে কি বলে সেতুনাথ না, সালমান এতক্ষণে কাজের কাজ করছে। সুন্দর জিনিস, তোমাদের কথার জন্য ভাইয়া ক্লাস করতে হয়। আসলে অফলাইন ক্লাসে সবচেয়ে ব্যর্থতা হচ্ছে এটাই যে অফলাইন ক্লাসে তোমরা কথা বলো, এই কথা বললে এগুলোর আবার ওই চুপ থাকো, ওই চুপ চুপ চুপ, কথা কম, এইদিকে কত ঝামেলা। এখন কোনো ডিস্টারবেন্স নাই, নো ডিস্টারবেন্স। সাদিক শাহ ভুঁইয়া অনলাইনে ভাইয়ার আরেকটা সুবিধা হচ্ছে। আসলে সাদিক, তুমি আমার কথাটা বুঝতে পারছো যে কি বলে অনলাইনে ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই যে আমি উপরে কী পড়ছি এটা ফ্যাক্ট, নিচে কী পড়ছি এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু এটার আবার একটা ব্যাড ঝামেলা আছে। আরে বুঝছো, ওই দিন ঝামেলা হয়েছে কি, আমি ফার্স্ট ইয়ারে ফিজিক্স ক্লাস নিচ্ছিলাম, নিউটনের বলবিদ্যা। এখন যখন ফিজিক্স ক্লাস নিচ্ছিলাম, ফার্স্ট ইয়ারে ফিজিক্স ক্লাস নিচ্ছি, তো এখন ক্লাসের মাঝখানে আমি স্বভাবত হচ্ছে আমি তো রুমে ক্লাস নিচ্ছি, তো রুমে তো আমাদের ছেলেরা সবসময় আমরা এই যারা কমফোর্টেবল ফিল করে তারা শর্ট প্যান্টগুলোই পরে হাঁটু পর্যন্ত, ওগুলা খেলার প্যান্টগুলা, তো আমিও খেলার প্যান্টগুলো পরে বাসা অলওয়েজ থাকি। এখন হঠাৎ করে মানে বুঝে তো, ক্লাসে তো আমি একটু মাতাল টাইপসের থাকি, যে কি করি নিজেও জানি না, ক্লাসে খালি পড়াশোনার উপর। এখন ওদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, মানে একটা জিনিস প্র্যাকটিক্যাল দেখাতে যে আমার টেবিলে দেখাইতে হবে, তো আমি ক্যামেরাটাকে ঘুরে টেবিলে দিব। হায় আল্লাহ, যখন টেবিলে ওদেরকে দেখাচ্ছি, নিচ দিয়ে তো আমার পা পুরে দেখা যাচ্ছে। এবার তো কমেন্ট করা শুরু হয়েছে, ভাইয়া নিচে কিছু পরে নাই। মানে আমি যে ছোটো একটা ফ্যান পড়ছি সেটা কেউ দেখতেছে না, সবাই বলতেছে আমি নাই কিছু পরে নেই। কেমনটা লাগে বলো? ওই দিন প্রমাণিত হয়ে গেল আসলে যে সব কিছু আমাদের সবসময় মজাদার নয়। ওই কারণে এরপর থেকে আমাকে ক্লাসগুলোর মাঝখানে ফুল প্যান্টই পড়তে হয়, কিছু করার নাই, কোন সময় কোন বিপদ বাজে বলা যায় না। আব্দুল্লাহ আল সালমান, আমিও এখন পড়ে আছি রিয়েল মাদ্রিদ, আর আমি পড়ে আছি বার্সেলোনা। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা এইদিকে যাই, তাহলে আমরা এখান থেকে কমন নিব, তাই না? কমন নিব, 2 পি স্কয়ারটা কমন নিই। 2 পি স্কয়ারটা কমন নিলে হচ্ছে 1 প্লাস কজ আলফা।
তো তাহলে আমাদের এখানে যে আমরা রুটটা তুলে দিলে যেখানে এখানে থাকে হচ্ছে √2 আর ফি স্কয়ারকে করলে ফি, আর রুটের ভিতরে তো 1 + cos আলফা আছে। তো 1 + cos আলফার ফর্মুলা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে, আচ্ছা একসাথে না তুলি, একসাথে আগে ফর্মুলা করে দিই। তো 2p² আমাদের এখানে আছে, 1 + cos আলফার ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার α/2। তাহলে 2 × 2 = 4, তাহলে রুট করলে কি হয়, আমাদের এখানে জাস্ট লিখে ফেলি 4p² cos α/2। তাহলে আমরা যদি রুট করি তাহলে এখানে হচ্ছে 2p cos α/2, এটা হচ্ছে কার মান, আর এর মান। তাহলে আমরা এখান থেকে বলতেছি আর = হচ্ছে 2p cos α/2। এর মানে আমাদের একটু মাথায় রাখবো, ফি এবং কিউ যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি কিউ পরস্পর সমান হলে আর = 2p cos α/2। ফি এবং কিউ যদি পরস্পর সমান হয় তুমি সরাসরি লিখে দিতে পারবা আর = 2p cos α/2। এবার আসি দিকের ক্ষেত্রে, আমরা কিন্তু ওই চিত্র ওইটাই ফলো করতেছি, এই যে এটা আমরা প্রত্যেকটা ম্যাথে আমরা সেম চিত্র ফলো করতেছি। এটা ফি, এটা কিউ, তাদেরকে দিয়ে সামান্তরিক ড্র করলাম, আর এটা হচ্ছে আমাদের লব্ধির মান আর এইদিকে হচ্ছে আমাদের আলফা, এটা হচ্ছে থিটা। এই চিত্রটা আমরা ফলো করতেছি। সো উই ক্যান সে দ্যাট থিটা = tan ইনভার্স আমরা বলতে পারি, আচ্ছা আমরা এভাবে না বলে আমরা ডাইরেক্ট বলি tan থিটা = আমরা বলতে পারি q sin আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ cos আলফা। এবার একটু খেয়াল করে দেখো, tan থিটা = এই যে দেখো আমাদের এখানে তোমাকে কি বলা হয়েছে, ফি এবং কিউ পরস্পর সমান, তাহলে সবগুলো কিউ এর জায়গায় তুমি ফি বসাই দাও। তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে q sin আলফা ডিভাইড বাই ফি প্লাস কিউ cos আলফা। তো আমরা কি করলাম, সবগুলোর জায়গায় ফি বসাই দিলাম। তাহলে এই কিউ মানে হচ্ছে ফি, এই কিউ মানে হচ্ছে ফি, এই কিউ মানে হচ্ছে ফি। এবার বুঝতেই পারতেছি এই দুইটা রাশি থেকে ফিটা কমন নিতে হবে। তো আমি সরাসরি এখানে দেখাই দিই, ফিটা যদি কমন নিই তাহলে এখানে পাবো 1 + cos আলফা, আর এইদিকে পাবো হচ্ছে ফি সাইন আলফা। তো আমাদের বুঝতেই পারতেছো ফি কাটাকাটি যাবে, ফি যদি কাটাকাটি যায় তাহলে আমরা উপরে ফর্মুলা করতে পারি, উপরে হচ্ছে সাইন আলফা, নিচে হচ্ছে 1 + cos আলফা। এবার একটু খেয়াল করে দেখো, এই প্রমাণগুলো আসতে পারে, ম্যাথে আসে, ফিজিক্সে আসে না, কিন্তু ম্যাথে এই ধরনের প্রমাণ আসতে পারে। এবার তুমি যে কাজটা করলা, নিচে আবার আগের মতো ফর্মুলা করলা 2 cos স্কোয়ার α/2। দুর্ভাগ্যজনক বিষয় হলো তোমার নিচে অ্যাঙ্গেলটা আলফাটা হয়ে গেছে α/2, তাহলে উপরেরটাকেও তোমার α/2 তে রূপান্তর করতে হবে। তো আমরা জানি সাইন আলফার ফর্মুলা কি, সাইন আলফার ফর্মুলা হচ্ছে 2 sin α/2 cos α/2, এটা হচ্ছে সাইন আলফার ফর্মুলা। তাহলে আমরা এবার দেখতে পাচ্ছি ভাইয়া 2 কাটাকাটি যায়, cos এখানে দুইটা আছে, এখানে একটা আছে, একটা কাটাকাটি যাবে, আরেকটা থাকবে। তাহলে আমরা লিখতে পারি উপরে একটা sin α/2 থাকবে আর নিচে একটা আমাদের cos α/2 থাকবে। তাহলে আমরা tan থিটা সমান পাইলাম এটা, tan থিটা সমান পাইলাম এটা, sin বাই cos কে আমরা বলতে পারি tan। তাহলে tan থিটা = হচ্ছে tan α/2। তো আমাদের tan চলে গেল, তাহলে থিটা = হচ্ছে α/2। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের প্রমাণ। যদি দুইটা ভেক্টর পরস্পর সমান হয়, হ্যাঁ, দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে আমার দেখা যাবে, মনে করো আমাদের এই দিকে যে ভেক্টর কাজ করে এটার মান হচ্ছে মনে করো এটার নাম হচ্ছে মনে করো ফি, আর এটার মানও হচ্ছে মনে করো ফি, দুইটা সমানে সমান। তাহলে আমরা এটাকে দিয়ে যদি একটা আমাদের সামান্তরিক ড্র করি তাহলে আমাদের দেখা যাবে যদি আমার এটা লব্ধি হয়, এই পুরো কোণটা যদি আমাদের আলফা হয়, তাহলে আমরা এখান থেকে সিম্পলি বলতে পারবো এই কোণটা হচ্ছে α/2। মানে লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ দুইটা ভেক্টর যদি পরস্পর সমান হয় লব্ধি তাদের ঠিক মাঝখান দিয়ে যায়। লব্ধি কোনখান? মাঝখান দিয়ে যায়। আশিক বিশ্বাস 3 নাম্বার লাইন আবার বোঝানোর জন্য, তুমি কোন 3 নাম্বার বলতেছো, ডান পাশের 3 নাম্বার না বাম পাশের 3 নাম্বার, একটু আমাকে কমেন্টে জানাও। তাও আমি 2টা 3 নাম্বার বুঝিয়ে দিই, 1 2 3, এটাতে তোমার প্রবলেম থাকার কথা না। 1 2 3, আচ্ছা এই লাইনটা দেখো, এখানে তুমি হয়তো ফর্মুলা তোমার মনে নাই, আমাদের এরকম ফর্মুলা আছে, সাইন টুয়াইজ এ সমান 2 sin a cos, এটা তোমরা জানো, sin a cos a। এর মানে সাইনের পাশে এখানে যেটা থাকে এই সূত্র করলে সেটা অর্ধেক হয়ে যায়, তাহলে সাইনের পাশে যদি শুধু a থাকতো তাহলে 2 sin a এর জায়গায় a/2 হইতো, cos a এর জায়গায় a/2 হইতো। সেই ফর্মুলাটা আমরা উপরে ইউজ করছি, sin আলফা = 2 sin α/2 cos α/2, আর নিচে তো 1 + cos আলফার ফর্মুলা
2 cos² α/2 শেষ। এটাই হয়তো তুমি এটা বুঝো নাই, এটা করছি আমি, বলো বুঝছি কি না। আশিক তোমার আনসার পাইছো কি না? সাদিক শাহ ভুইয়া না ভাইয়া নাসির খান মানে কি? শাহরিয়ার হোসেন সব ক্ষেত্রে কি দুইটা ভেক্টরের জন্য সামান্তরিক সূত্র আঁকা যাবে? অবভিয়াসলি আমাদের সামান্তরিক সূত্র তো দুইটার জন্যই, মানে দুইটা ভেক্টরের জন্য আমরা সামান্তরিক সূত্র করব, আবার দুইটা ভেক্টরের জন্য আমরা উপাংশ সূত্রও করতে পারি। তবে এর বেশি হলে তোমাকে মাস্ট উপাংশ সূত্র করতে হবে। আমরা আস্তে আস্তে যাবো ওইসব দিকে, আমরা যাব যে অনেকগুলো ভেক্টর থাকলে কী করতে হয়, যেগুলো তোমরা হয়তো ফিজিক্সের মধ্যে আমরা অনেকগুলো ভেক্টর থাকলে সেগুলো নিয়ে আলোচনা খুব একটা করা হয় না, বাট ম্যাথমেটিক্সে সেগুলো নিয়ে আলোচনা করা হয়, উপাংশ সূত্র। ইভান সাইদ নাসির সম্পর্কে এক লাইন বলে যান। আরে ভাই আমি কি বলবো, তোমার নাসিরের বউর এই যে অভিব্যক্তি অভিমত, এটা দেখে আমি বিমোহিত। মানে কেমন জিনিসটা, মানে আমি তো পুরা মানে একটা স্ট্যাটাস 2 দিন আগে ভাইরাল হয়েছিল না, এটা দেখে মনে করো মোটামুটি আমি জাস্ট বুঝছি যে মানুষের মন বলে কিছু একটা আছে। তুই চিন্তা করো, তার জিনিসটা হচ্ছে এমন, তার বউ বলতেছে যেদিন প্রথম আমাকে নাসির দেখতে আসছিল তখন সে একটা ফুল নিয়ে আসছিল, গোলাপ ফুল। এরপর যখন সে বাসায় চলে গেল তখন আমি জিজ্ঞেস করলাম তুমি কেন ফুল দিলা? তোমাকে ভালোবেসে ফুল দিয়েছি। ওফ কি ভালোবাসা! তখনও কিন্তু নাসির জানতো সে আমাদের কারো না কারো বউ। এখন ঝামেলা হয়েছে, এরপরে সে চিন্তা করলো নাসির তো মনে করে একটু প্লেবয় টাইপসের, এই মেয়েটাও জানতো। মানে এরপর দেখলো যে নাসির 30-40টা প্রেম করে, তাও যদি তাদেরকে ছেড়ে আমাকে ভালোবাসতে পারে, আমি কেন আমার একটা জামাইকে ছাড়তে পারবো না? সিম্পল। তার ইচ্ছে ছিল অনেকগুলো জামাই ছেড়ে দিবে, কিন্তু সে একটা ছাড়ছে। এখন ইন ফিউচার আমি চিন্তা করতেছি নাসিরকেও ছাড়ে কিনা, কারণ আরেকজনে যদি আইসা বলে আই এম এ প্লে বয়, আমি অনেকগুলোকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসতে চাচ্ছি, তুমি কি এটাকে ছাড়বা না? তখন সে চিন্তা করবে হ্যাঁ অবভিয়াসলি তুমি এতগুলো ছেড়ে আসতেছো, আমি এটাকে ছাড়তে পারবো না। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। আমরা যদি ম্যাথমেটিক্সের ভাষায় বলি, এটা হচ্ছে তোমার হচ্ছে ওই যে কি বলে আমাদের পর্যায়ভিত্তিক ফাংশন। আমরা পর্যায়ভিত্তিক ফাংশন বলি না যে সাইন কার্ভ, এটা হচ্ছে পর্যায়, একটা নির্দিষ্ট পরপর আমাদের ফেরত আসে। তাহলে এখানে আমরা সাইনের ক্ষেত্রে যেরকম বলি, আসলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করি। ম্যাথমেটিক্যালি যদি ব্যাখ্যা করি, মনে করো আমার একটা সাইন কার্ভ, হ্যাঁ, এই সাইন কার্ভটা কী হয় দেখো তো, এই সাইন কার্ভটা হচ্ছে মনে করো মূল বিন্দু থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে বিবাহিত লাইফ শুরু হয়েছে। তো এখন মূল বিন্দু থেকে শুরু হয়ে এটা কিন্তু অনেক উড়নচণ্ডী ভাব থাকে। আমার সাইন কার্ভ দেখো, এটা এমন একটা কার্ভ, দেখে তুমি বুঝতেছো কার্ভটা অনেক সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, হ্যাঁ আমাদের সাইন কার্ভটা অনেক সুন্দর, যে উঠে নামে কত, মানে তো এভাবে করতে করতে দেখো সে কিন্তু এই পয়েন্ট থেকে যাত্রা আরম্ভ করে ঘুরে আবার একই পয়েন্টে আবার রিটার্ন আসে, এখান থেকে যাত্রা আরম্ভ করে আবার রিটার্ন আসে। এর মানে প্রতি 2 পাই অন্তর অন্তর আমার রিটার্ন আসে, সরি প্রতি 2 পাই বলতেছি কেন, প্রতি পাই মানে 180 ডিগ্রি অন্তর রিটার্ন আসে। তাহলে তুমি বুঝতে পারতেছো 180 ডিগ্রি অন্তর আবার আগের জিনিস রিটার্ন আসে। তা এখন তুমি যদি চিন্তা করো, নাসিরের বউ আমাদের এখানে প্রথম বিবাহ করেছিল, যে থিওরিতে এখান থেকে এখানে আসার পর একটা থিওরি দিছে, সেই থিওরি দিয়ে সে আমাদের আবার নতুন করে বিয়ে করছে। নিচে প্রথম বিয়ে করার সময় বলছিল তুমি সব ছেড়ে আমাকে এত বেশি ভালোবাসো, তাহলে কেন আমি তোমাকে ভালোবাসতে পারবো না? এখন 8 বছর পর যাইয়ে সেটা আমাদের এরকম হয়েছে, তুমি সবাইকে ছেড়ে আমার কাছে আসতে পারো, আমি কেন একটা ছাড়তে পারবো না? পরে দেখা যাবে এরপরে যাইয়ে বলবে আবার 8 বছর পর, তুমি অনেকগুলো ছেড়ে আমার কাছে আসতে পারো, আমি কেন একটার পর একটা ছাড়তে পারবো না? সেটা চলে আসবে, এভাবে চলতে থাকবে। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি সাইন কার্ভের যেরকম পর্যায় হচ্ছে পাই, সেক্ষেত্রে আমাদের ওইখানেও আমাদের পর্যায় হচ্ছে আমাদের 8 বছর। হ্যাঁ এর মিল আছে, পাই সমান 180 ডিগ্রি, তো এখানেও 8 আছে এখানেও 8 আছে, কি বাস্তব মিল! ও বুঝো নাই? এদের ভালোবাসা আমি একেবারে তোমার এটা দেখার পর মানুষ হাসতেছে, কিন্তু আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। আমি চিন্তা করতেছি কেন ওরা চিন্তা করতেছে আরেকজনকে ছেড়ে চলে আসতেছে, আমি তখন নিজেকে নিয়ে কনফিউজড হয়ে গেছি, কী রে
এত ভালোবাসা আমাদের জন্য কেন আসে না? কেউ কেন অনেক অন্য অন্য 10-12টা সাইডে দিয়ে আমাদের কাছে আসে না? কেউ কেন একজনকে সাইডে দিয়ে আসে না? আর যাদের কেউ নেই তারাও আমাদের কাছে আসে না। মানে বুঝতেই পারতেছো পার্থক্যটা? তখন নিজেকে হতাশ লাগে, জাস্ট লাইক হতাশ, আর কিছু না। আমি হতাশ। ওকে, আসো আমরা সামনের দিকে যাই। না আসলে তো চিন্তা ভাবনাকে আমাদের এই যে কী বলে তোমার জেনারেল সেন্সে আমি সাধুবাদ জানাই। কি চুক্তি, কি চুক্তি, আবেগে আপ্লুত হয়ে গেছি। কিন্তু সবাইকে আমি হারিয়ে দিচ্ছি, আমি বুঝলাম না। তাহলে দেখো, এবার যদি আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাইয়া পি এবং কিউ যদি সমান হয়, তাহলে আমরা ডাইরেক্ট শর্টকাটের মতো মুখস্থ রাখতে পারি আর ইকুয়ালস টু 2p cos α/2 এবং থিটা ইকুয়ালস টু হচ্ছে α/2। এটা জাস্ট লাইক এ শর্টকাট আমরা মুখস্থ রাখতে পারি। আমাদের পি এবং কিউ পরস্পর সমান হলে এমসিকিউতে লাগবে। আর ম্যাথে আসলে তো তোমাকে হুবহু পুরোটা করতে হবে। পুরোটা একটা ম্যাথ। সালমান ভাই এমন না, আমি এমন চাচ্ছি না। মানে আমি চিন্তা করতে কম্প্যারিজন, দেখো মানুষ মাত্রই হচ্ছে কম্পেয়ার করবে, স্বাভাবিক, আমরা কম্পেয়ার করি। এখন জিনিসটা তুমি চিন্তা করে দেখো, হ্যাঁ তারা চিন্তা করতে, তাদের যে এত বেশি ভালোবাসা আমরা কেন পাই না? সব কেন তারা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? মাঝখানে আমরা হতাশ হব না? আমি চাচ্ছি না ওইরকম 18-20টা সাইডে আমার কাছে আসুক, দরকার নাই রে বাপ। আবার আরেকজনের ঘরেরটা আমার কাছে আসুক, তাও আমার দরকার নাই। হ্যাঁ আমি ইনোসেন্ট, আমার কাছে ইনোসেন্ট আসুক, সেটাই দরকার। বাট তো একটু লাগে না, বুঝো না? মন তো ওকে, সামনে আগাই। এবার মনে করো আরেকটা শর্ত দিল, পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর হলে, এখানে তোমাকে একটু ম্যাথমেটিক্স তো, যার কারণে আমাদের এমসিকিউর জন্য শর্টকাটগুলো জানতে হয়। এখানে যেহেতু এমসিকিউতে মাস্ট শর্টকাট জানতে হবে, তো ওই কারণে হচ্ছে আমার এগুলো লাগে। এই ধরনের প্রবলেমগুলো ম্যাথমেটিক্সে বেশি আসে। তো আমরা বলতে পারি ভাইয়া, কথা সেটা না। কথা কি? কথা হচ্ছে পি কিউ আর মানে দুইটা ভেক্টরের মান হচ্ছে লব্ধির মানের সমান হোক না সমান, বাট মেইন কথা হচ্ছে ভেক্টর দৈর্ঘ্য পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে সরাসরি বলে দিতে পারি ভাইয়া, আর ইকুয়ালস টু হচ্ছে, সরাসরি বলে দিতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে 2p cos α/2। এখন তুমি দেখো এই যে তোমার আর, এই আর এবং পি তারা পরস্পর সমান না, কারণ পি কিউ আর সমান। তাহলে আমি আর এর জায়গায় বসিয়ে দিতে পারি পি ইকুয়ালস টু, আমরা বসাই দিতে পারি 2p cos α/2। এখান থেকে আমরা বলতে পারি আমাদের পি চলে যাবে। এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আমাদের cos α/2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/2, তাই না? হ্যাঁ, তো এখান থেকে আমরা বলতে পারি cos α/2 সমান হচ্ছে, ভাই cos কতর মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি cos 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দেখতেছি cos চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি α/2 সমান 60 ডিগ্রি। তাহলে আলফা সমান কত? আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমি দেখতেছি যদি আমার কখনো পি কিউ আর তিনোটাই যদি সমান হয়ে যায়, ডাইরেক্ট এমসিকিউতে মুখস্থ, সেই মুখস্থ মানটা হচ্ছে ভাইয়া আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তিনোটা সমান হলে 120 ডিগ্রি। আর আমরা জানি থিটা সমান কত? α/2, যেহেতু পি আর কিউ সমান, তাহলে আলফার মান কত? 120/2 মান হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি এক্ষেত্রে ফিক্সড আলফার মান 120, থিটার মান 60, এটা ফিক্সড। এখানে আমার পি এর মানের উপর ডিপেন্ড করে, আলফার মানের উপর ডিপেন্ড করে। এখানে আলফার মান কি? আলফার মানই ফিক্সড 120 আর থিটার মান 60। যদি দুইটি ভেক্টরের মান লব্ধির মানের সমান হয়, পি কিউ আর তিনোটা যদি সমান হয়, তখন আমরা এটা বলতে পারবো। এটা বুঝছি কিনা বলো? সবাই এরকম করতেছে কেন? কি সবাই বলতেছে আমি নাকি ইনসাইডলি ডেড, সবাই এই রিয়েক্টটা দিচ্ছে।
উফ, হৃদয়ের ভিতর দিয়ে আমাদের ভালোবাসা বেদন করে চলিয়া গিয়াছে, কিন্তু আমাদের এখানে আটকানোর কে আছে? আসলে আমাদের জিনিসটা এরকম, ভালোবাসা আসিয়া বিদিয়ে চলিয়া যায়, কিন্তু আটকানোর ওইখানে কেউ নাই, কারণ আমাদের হৃদয়টা আমাদের একেবারে খুব সলিড করতে পারি নাই। ওই কারণে তুমি যদি চাও কারো ভালোবাসা আমাকে বেদ করে চলে যেতে পারবে না, আটকে থাকবে, হৃদয় শক্ত করো, ভালোবাসাকে আঁকড়ে ধরো, ছেদ যাতে না হয়, এটাকে একেবারে হার্ড হইতে হবে, প্রচুর হার্ড হইতে হবে, তাইলে ওকে। শাহরিয়ার হোসেন অফি ভাই, দুইটা ভেক্টর পরস্পর 180 ডিগ্রি থাকলে তখন সামান্তরিক কী করে আঁকবো? সামান্তরিক আঁকার তো দরকার নাই, তখন সামান্তরিক আঁকা যায় না আমরা, কারণ তারা একটা একই লাইনে থাকে। আমরা জাস্ট এটাকে ইমাজিন করে নিই যদি ওরকম থাকতো তাহলে এরকম হইতো। মোহাম্মদ আশিক বিশ্বাস, ভাইয়া বাবিকে আমি সব বলে দিব। এসব কি ভাইয়া? দাও না, বলে দাও, তাড়াতাড়ি বলে দাও, যাতে করে শুনে হইলেও আমাকে একটু দেখা দিয়ে যায়, তাহলে আমি চিনতে পারবো আসলে কে আমার বউ হবে। এখন তো মনে করো তোমরা কেউ বলে আসতেছো না, বলে আসলে না তাহলে আমি চিনতে পারতাম, এখন তো আমিও চিনতেছি না। হ্যাঁ বলো, আমার নামে যা ইচ্ছে বলো, বইলা অন্তত আমাকে যদি খেপাই তুলো, ওই তুমি কি করতেছো, তখন আমি বলবো তুমি কি আমার বউ? আসো এখন কথা কও। এসব ভয়টই লাগাই আমাকে লাভ নেই, আমি একটি ইনোসেন্ট ছেলে। হ্যাঁ, কিন্তু পারিপার্শ্বিক মনে করো অবস্থাটা তো একটু করে নাড়া দিয়ে যায়, বুঝো না, আবেগ তো আর ধরে রাখা যায় না। বুঝছো কি না তোমরা এসব বুঝার দরকার নেই, এগুলো বুঝছো কিনা বলো। শাহরিয়ার হোসেন অভি ভাই, আপনার সাইজের মেয়ে তো বাংলাদেশে নাই। ভাইরে ভাই, তোমার এখন সামনে পাইলে আমি কোপাইতাম। আমার সাইজের মেয়ে বাংলাদেশে নাই মানে? 5 ফুট 5.5 ইঞ্চির মাইয়া কি বাংলাদেশে রাত পড়ছে? আর আমার 5 ফুট 5.5 লাগবে কেন? আমার 5 ফুট 5, আমার থেকে একটু ছোটো হইতে হবে। 5 ফুট 4.5, 4, 5 ফুট 3 যথেষ্ট, আমার থেকে বড় দরকার নেই তো। হা ভিদি তুমি বলে দাও আমি কার, হৃদয় ফেটে একাকার। ভিদি তুমি বলে দাও আমি কার, ইমুর উপর নাই কারো হকদার। আমাদেরকে কেউ চায় না, কষ্ট। আচ্ছা সামনের দিকে যাই। আজকে একজনে একটা জিনিস পাঠাইছে, হ্যাঁ মনে হয় ফার্স্ট ইয়ারের কোন স্টুডেন্ট পাঠাইছে ভাই, যেখানে ও খাতায় লিখে রাখছে 1 ইমু সমান 3 ইস্যু। উমা, আমি তো পুরো কনফিউজ, বলে যে ভাই কেমিস্ট্রি তো আপনি আছেন। আমি বলছি কেমিস্ট্রিতে আমি আসছি মানে? আমি কখন আবার কেমিস্ট্রি পড়াইছি? বলে যে ভাই দেখেন ছবি পাঠাইছে 1 ইমু সমান 3 ইস্যু। কী রে ভাই, এটা কি? পরে দেখলাম যে উপরে লেখা আছে সামথিং EMU ইকুয়ালস টু হচ্ছে সামথিং ESU, মানে এককের কনভার্সন করে না। হ্যাঁ, সে মুখস্থ রাখার জন্য এভাবে লিখে রাখছে। আমি শিহরিত এবং বিমোহিত। কি দেখাইলা? হ্যাঁ, যাদের মনে থাকে না রেখে নিতে পারো, মেবি এরকম কিছু, আমি জানি না এদের রিলেশন কি আমি জানি না। কেমিস্ট্রি আছে এর দূর জানি, কখন কেমিস্ট্রি পড়ছি, এগুলো আমাদের ফিজিক্সে লাগে না। শেফাউল ইসলাম 5 ফুট 3 ইঞ্চি অ্যাভেলেবল। তুমি কি গটকালি করো নাকি? ইস, আমার যদি সকল স্টুডেন্ট ঘটক হইতো তাহলে সবাইকে বসে আমি একটা মোটিভেশন দিতাম, সবাই অনেকগুলো দেখাইতো, মানে ভাবতেই অবাক লাগতো। তখন হচ্ছে মানে বুঝতে পারতেছো তো, তোমরা ঘটকালি শুরু করে দাও। আচ্ছা এবার আসি, এতটুকু তো বললাম
এই এই সূত্রের আবার আরেকটা জিনিস আছে, আমাদের দুইটি ভেক্টরের মান সমহারে বৃদ্ধি বা হ্রাস করলে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। ওমা, এটা কেমন কথা? কোনো পরিবর্তন হয় না, লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। তাহলে আসো আমরা এখান থেকে একটা জিনিস দেখি, তাহলে একটু খেয়াল করে দেখি। একজন বলে যে ভাই আপনার বায়ুডাটা দেন। বায়ুডাটা আবার কি? না, আমি সব গ্যাস ট্যাস দিই না। আসো, ফার্ম টার্ম দিয়ে কোনো লাভ নাই, বায়ুডাটা বলে। আসো আমরা সামনের দিকে আগাই, একটু খেয়াল করো। আচ্ছা, আমরা একটু সিরিয়াস মোমেন্টে যাই, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আমরা একটু এই কনসেপ্টটা পড়াই দিই, এখান থেকে আমরা একটা শর্টকাটও শিখে যাব। মনে করো আমাদের এখানে একটা ভেক্টর আছে হচ্ছে আমাদের ফি, জাস্ট লাইক এটা হচ্ছে ফি ভেক্টর অ্যান্ড দিস ইজ কিউ ভেক্টর। তো আমাদের এখানে এদেরকে যদি আমি একটা সামান্তরিক ড্র করি, তাহলে আমি সিম্পল বলতে পারবো ভাইয়া আমাদের এখানে এই যে আপনি এখান থেকে যেটা পাইলাম লব্ধি, মধ্য দিয়ে কোণ হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে থিটা। ওকে, জাস্ট লাইক দ্যাট। এখন আমরা যে কাজটা করলাম, এখান থেকে যদি আমরা লব্ধির দিক বের করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। এটাই হচ্ছে আমার এই থিটার মান, ঠিক কি না? জি ভাইয়া, এই থিটার মান হচ্ছে এটা। এখন যদি আমি একটা কাজ করি ভাইয়া, আমার এখানে যে ফিটা ছিল সেই ফিটাকে আমি বাড়াইতেও পারি, কমাইতেও পারি। আমি ফিটাকে মনে করো 3 গুণ করলাম, 3 ফি, এর মানে ফিটাকে বাড়াই দিলাম না? অথবা আমি ফিটাকে অর্ধেক করলাম, এর মানে কমাই দিলাম। জাস্ট লাইক যে কোনো কিছু করতে পারি। আমি ফিটাকে আমরা মনে করো এম গুণ করলাম, এম ফি, তাহলে আমরা ফিটাকে এম গুণ বাড়াইলাম, এম গুণ করলাম মানে বাড়াই দিছি। এম গুণ যদি করি, কিউটাকেও আমি কিন্তু এম গুণ করে দিলাম, তাহলে এম কিউ হয়ে গেল। মধ্যবর্তী কোণ আগে যা ছিল এখনও তা আছে, ফির দিক আগে যা ছিল এখনও তা আছে, কিউ এর দিক আগে যা ছিল তা আছে। ভালো করে খেয়াল করো, জিনিসগুলো খেয়াল করো, কি কি মাথায় রাখতে হবে। ভেক্টরের দিক, ভেক্টরগুলো আগে যেভাবে ছিল এখনও সেমভাবে, পার্থক্য হচ্ছে এটাই, ফিটাকে আমি যে হারে বাড়াইছি বা কমাইছি, কিউটাকেও সম হারে বাড়াইছি বা কমাইছি। ফিটাকে 5 গুণ করলে কিউটাকে 5 গুণ করলাম, ফিটাকে 3 ভাগের 1 ভাগ করলে কিউটাকেও 3 ভাগের 1 ভাগ করলাম। মানে হচ্ছে দুইটাকে সমহারে বৃদ্ধি বা হ্রাস করব, কিন্তু তাদের দিকের পরিবর্তন করব না। যদি না করি, এবার আমি আবার আগের মতো সামান্তরিক ড্র করি। এটা হচ্ছে আমাদের লব্ধি আর, এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা। আমি জানি না কি ধরে নিলাম, থিটা প্রাইম ধরে নিলাম, কারণ আমার এখানে থিটা ধরছি তো এখানে থিটা প্রাইম ধরি। তাহলে আমরা যদি এখান থেকে থিটা প্রাইম বের করতে যাই, তাহলে সিম্পল ভাইয়া থিটা প্রাইম ইকুয়ালস টু আমাদের বের হবে tan ইনভার্স সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এই থিটা প্রাইমটা কার সাথে আছে ভাইয়া? থিটা প্রাইমটা এমপি এর সাথে আছে, নাই কার সাথে? এম কিউ এর সাথে। তাহলে দিলাম এম কিউ প্লাস অন্যটাকে এম ফি। এবার তুমি একটু খেয়াল করে দেখো, আমার এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি tan ইনভার্স এম, যদি এম ইন্টু কিউ সাইন আলফা, নিচ থেকে এম কমন নিলে ফি প্লাস কিউ কজ আলফা। দেখো একটু খেয়াল করে দেখো, এম এম কাটাকাটি যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া থিটা প্রাইম যেটা, তার মান হচ্ছে tan ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। তাহলে একটু খেয়াল করে দেখি, আমাদের এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি কার মান? থিটার মান। তাহলে এটা অ্যাকচুয়ালি কার মান? থিটার মান। তাহলে আমরা দেখতেছি কি, আমাদের এক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে থিটা এবং থিটা প্রাইম এই দুইটা পরস্পর কেমন? সমান। এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ তাহলে আমরা দেখতেছি হচ্ছে যদি তুমি দুইটি ভেক্টরের মানটাকে যদি সমহারে বৃদ্ধি বা হ্রাস করো, মেইন কথা হচ্ছে সমহারে, বাড়াও কমাও তোমার ইচ্ছা, সমহারে বৃদ্ধি বা হ্রাস করলে লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। দিক আগে যে দিকে ছিল এখনও সেম দিকে। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করা হলো
পি এবং কিউ দুইটি ভেক্টর, এর মধ্যবর্তী কোণ ব্লা ব্লা ব্লা। মধ্যবর্তী কোণ এত থাকা অবস্থায় তাদের লব্ধি আমাদের ফি ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার বলা হলো ফি বলকে 5 গুণ এবং কিউ বলকে 5 গুণ করলে লব্ধি কোণ দিয়ে কাজ করবে। অনেকে ম্যাথ করে ফাটাই ফেলবে, কোনো দরকার নেই, ম্যাথ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট বলবা ভাই আমাদের একই দিকে কাজ করবে, আমাদের একই দিকে কাজ করবে। কেন? ফিকে তুমি যে হারে বাড়াইছো কিউটাকে সেম হারে বাড়াইছো, মধ্যবর্তী কোণের কোনো পরিবর্তন করো নাই, দ্যাট মিনস আমাদের সব সেম থাকবে। বলো আমরা বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা? কিরে কমেন্টে কি চলতেছে? ভিজিট নাও bengalishadi.com। ও ওয়াও জোস। একদিন ভাইয়া না পাকিস্তান থেকে বা অন্য দেশ থেকে বউ আনবে। বাবা বাবা, সমস্যা নেই, আমি আমার বউকে নিয়ে পাকিস্তান যাব, সেখান থেকে আমি দেশে আসিয়ে বলবো পাকিস্তান থেকে আমি আমার বউকে আনিয়েছি। পাকিস্তান কেন যাবো, আমি যাবো হচ্ছে ইন্দোনেশিয়া, বালিতে হানিমুন করতে যাব, কত মজা। ইমান সাইড লানুত শাদি নামে একটা গ্রুপ খোলা হোক। লানুত শাদিনা আমাদের এই যে কি বলে, লানুত শাদিনা লেগে থাকো উইথ শাদি। এই বলো একটু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমাদের যদি সমহারে বৃদ্ধি বা হ্রাস করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের লব্ধির দিকের কোনো পরিবর্তন হয় না। মানের তো পরিবর্তন হবে, যেহেতু ভেক্টর পরিবর্তন করছো মানের পরিবর্তন হবে, কিন্তু দিকের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। এই সুযোগে মানটাও বের করে দেখি, কি বলো? মানটাও বের করে দেখি, যদি আমি জীবনে বের করে দেখি নাই, আজকে প্রথমেই বের করে দেখব। তাহলে দেখি, হঠাৎ করে ইচ্ছে হচ্ছে মান বের করে দেখি। এখানে মান আসবে হচ্ছে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা, আর সমান রুট ওভার। এখানে করে দেখি কি হয়, আমি জানি না কি আসবে। আর সমান রুট ওভার পি বলতে এটা, তাহলে এম স্কোয়ার পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এম পি ইন্টু এম কিউ কজ অফ আলফা। ওকে, এখান থেকে আমাদের যেটা হবে এম এম মিলে আমার কি হয়ে যাবে, এম স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে আমি দেখো এখানে আমার এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার আছে, এখানে এম ইন্টু এম মানে এম স্কোয়ার কমন নিই, তাহলে এম স্কোয়ার কমন নিলে আমরা পাচ্ছি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। ওবাক পাচ্ছি মনে হয় ভালো কিছু। এম স্কোয়ারটা বের করে নিয়ে আসলে এম ইন্টু রুট ওভার পি স্কোয়ার, এখানে আমরা লব্ধিটাকে আর প্রাইম নাম দিই। আর কেন দিচ্ছি, এটা তো লব্ধিও চেঞ্জ হয়ে যাবে, আর প্রাইম, এই আর প্রাইম বের করতেছি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। ওবুক এটা পাই গেছি, যদি ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। এর মানে আমরা দেখতেছি হচ্ছে আর প্রাইম ইকুয়ালস হচ্ছে এম ইন্টু আর। ওই মুখস্থ করে ফেলো, এটা তো ইমুস ল। যদি আমাদের সমহারে বৃদ্ধি বা হ্রাস করা হয়, লব্ধির মান আমাদের ওই হার গুণ হবে, তত গুণ হবে। তুমি যত গুণ করবা লব্ধির মান তত গুণ। জোস না? জোস। বলো বুঝছি কিনা? অ্যান্ড লাস্ট কনসেপ্ট, হ্যাঁ বুঝছি না? এবার জাস্ট একটা শর্টকাট শিখিয়ে দিই তোমাদেরকে। আসো তোমাদের এটা শর্টকাট শিখিয়ে দিই, মানে এই শর্টকাট না করলে ম্যাথটা অনেক বড় হবে, শর্টকাট করলে আমাদের ম্যাথটা মুখে মুখে বলা যাবে, কিন্তু কথা হচ্ছে সেই জিনিসটা শুধু এমসিকিউ তো করা যাবে। আর ম্যাথ করলে কি হবে সেটা আমাদের আগামী ক্লাসে বলা হবে। তা আসো ম্যাথটা আমরা আগামী ক্লাসে করব, বাট আজকে শর্টকাটটা বলে দিই। মানে আজকে শর্টকাট শিখাবো, আগামী ক্লাসে আমরা ওই ধরনের ম্যাথ করব। ওই ধরনের ম্যাথ করার সময় আমি এই শর্টকাটটা ওইখানে অ্যাপ্লাই করে দেখাই দিব, মানে আমার শর্টকাটে কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্য। তো আসো আমাদের এখানে মনে করো নতুন বলটাকে নাম দিলাম হচ্ছে পি প্রাইম, নতুন বলটাকে নাম দিলাম হচ্ছে কিউ প্রাইম। তাহলে এখানে দেখো বলদ্বয়ের অনুপাত, এখানে যদি বলি বলদ্বয়ের অনুপাত কত ভাইয়া, বলদ্বয়ের অনুপাত সমান হচ্ছে পি বাই কিউ। এখানে বলদ্বয়ের অনুপাত কত,
ভাইয়া বলদ্বয়ের অনুপাত সমান হচ্ছে ফি প্রাইম বাই কিউ প্রাইম। ভাইয়া ফি প্রাইম মানে হচ্ছে এমপি, কিউ প্রাইম মানে হচ্ছে এম কিউ, এম কাটাকাটি গেলে ফি বাই কিউ। এর মানে ভাইয়া আমরা এখান থেকে একটা কথা বলতে পারতেছি, ফি প্রাইম কিউ বাই কিউ প্রাইম যে কথা, ফি বাই কিউ সেম কথা। এর মানে যদি কখনো তোমাকে বলা হয় দুইটি ভেক্টরের মান এমনভাবে চেঞ্জ করলাম, কেমনভাবে, যে কোনোভাবে চেঞ্জ করতে পারি, এমনভাবে চেঞ্জ করলাম তাদের দিক ঠিক রেখে বলগুলোকে এমনভাবে চেঞ্জ করলাম দিকের কোনো পরিবর্তন হয় নাই। দিকের কোনো পরিবর্তন হয় নাই মানে কি, দিক একই। কার দিক? লব্ধির দিক। লব্ধির দিক একই, লব্ধির দিক একই, এমনি কোনো কথা নাই। লব্ধির দিক একই মানে হচ্ছে এখানে অনুপাত যা, এখানেও বলদ্বয়ের অনুপাত তা, শেষ। এটা হচ্ছে শর্টকাট। পুরাতন বলদ্বয়ের অনুপাত ইকুয়াল টু নতুন বলদ্বয়ের অনুপাত সেম। এবার যা বের করতে বলবো অটোমেটিক বের হয়ে যাবে। এটা অনলি ফর এমসিকিউ, নট ফর সিকিউ। সিকিউতে আসলে আমরা ব্যাখ্যা করে করবো, এমসিকিউতে আসলে ডাইরেক্ট ব্যবহার করে দিব। ফি আমাদের এখানে বলের অনুপাত আর এখানে বলের অনুপাত সমান, এখানে বলের অনুপাত আর এখানে বলের অনুপাত সমান। এই ধরনের একটা ম্যাথ তোমাদের বইতে আছে, ওই ম্যাথটা আমি আজকে করাবো না, আসলে আগামী দিন করাবো। তবে আমি জাস্ট এমনি মুখে মুখে ম্যাথের প্রশ্নটা বলি, তাহলে তোমাকে আমি এটা বুঝে ক্লিয়ার করে দিতে পারবো। আরও 2-1 মিনিট টাইম দাও না, সমস্যা নেই। ওকে, এবার দেখো একটা জিনিস দেখাই যে আমি কোয়েশ্চেনটা মুখে মুখে পড়ি। কোয়েশ্চেনটা আমার এখানে এই যে দেখো, আমি আগে কোয়েশ্চেনটা এখানে দেখাই দিই, পরে সবাই বলে যাবে কোয়েশ্চেন দেখার নেই। এটা হচ্ছে কোয়েশ্চেনটা, হ্যাঁ এটা হচ্ছে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা 7 নম্বর কোয়েশ্চেনটা, এটাই করাবো। হ্যাঁ এটাই করাবো, তবে আমি শর্টকাট করাবো। এটা আজকে করাবো না, আগামী ক্লাসে করাবো। তবে শর্টকাট দিয়ে আমরা আজকে করাই ফেলবো, আর রিয়েল নিয়মে আগামী ক্লাসে করব। তো আমি শর্টকাট দিয়ে আগে করাই ফেলি। আরে শর্টকাট করবো আগে, শর্টকাট। ম্যাথমেটিক্সে তোমার এমসিকিউর জন্য তো শর্টকাটটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বুঝো না? তো আসো আমি শর্টকাটটা করাই দিই। আমি ওদের কোয়েশ্চেনটা মুখে মুখে পড়বো, পড়ার পর মেইন থিমটাকে আমি এখানে লিখতেছি। দেখো, তো তোমাকে যেটা বলা হলো, কোনো বিন্দুতে ফি এবং টুপি মানের দুইটি বল ক্রিয়াশীল। বলা হলো কোনো বিন্দুতে ফি এবং টুপি মানের দুইটি বল ক্রিয়াশীল, একটা ফি একটা টুপি, মধ্য দিয়ে কোণ মনে করো আলফা। এবার বলা হলো, তাহলে সিম্পল তুমি চিন্তা করে দেখো লব্ধির দিক কোন দিকে হবে। আমি ধরে নিলাম হচ্ছে এদিকে হচ্ছে লব্ধি আর এর দিক। এবার বলা হলো প্রথমটিকে দ্বিগুণ করে, তাহলে প্রথম কোনটা, এটাকে আমরা ধরছি প্রথম, ফি এবং কিউ। এটা হচ্ছে দ্বিতীয়, তুমি যেদিকে ধরো কোনো সমস্যা নেই, এইদিকে প্রথম এদিকে দ্বিতীয়, হোয়াট এভার। তো আমাদের ফি এবং টুপি বলছে, তো প্রথমটা হচ্ছে ফি, পরেরটা হচ্ছে টুপি। তো এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। তো প্রথমটা হচ্ছে ফি, তোমাকে বলছে প্রথমটাকে দ্বিগুণ করে, তাহলে আমি প্রথম যেটা আছে তাকে কয় গুণ করব, দ্বিগুণ করব। এর মানে এটা ফি ছিল, বর্তমানে হয়ে যাবে 2 ফি। প্রথমটাকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান 8 একক বাড়ালে, দ্বিতীয়টার মান কত ছিল, 2 ফি, যা ছিল তার থেকে এটাকে 8 একক বাড়াবো। 8 একক বাড়াইলে কত হবে, 2 ফি প্লাস 8। 8 একক বাড়াইছি, তারা বলছে 8 একক বাড়াইলে, 8 একক বাড়াইলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। অসাম অসাম অসাম, তোমাকে বলছে এই লব্ধির যে দিকটা, এই দিকটা অপরিবর্তিত। লব্ধির দিক কি, অপরিবর্তিত। তাহলে এটা যে থিটা, এটাও সেম থিটা। লব্ধির দিক অপরিবর্তিত, মেইন কথা হচ্ছে লব্ধির দিক অপরিবর্তিত। অপরিবর্তিত তোমাকে কোয়েশ্চেন করা হলো, কার মান, ফি এর মান কত। তোমাকে কোয়েশ্চেন করা হলো ফি ইকুয়ালস টু হোয়াট। জেনারেল নিয়মে করলে ম্যাথটা একটু বড় হবে, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। আজকে শর্টকাট দেখি। দেখো তো এই দুইটার অনুপাত, প্রথম আর দ্বিতীয়র অনুপাত কত, অনুপাত দ্বয় সমান। তাহলে আমরা বলতে পারি অনুপাত আগে, মানে এক কথায় অনুপাত সমান অনুপাত। অনুপাত এটা হচ্ছে আগে সমান অনুপাত পরে, আগের অনুপাত আর পরের অনুপাত সমান। আগের অনুপাত কত, একটা ফি আর একটা 2 ফি। পরের অনুপাত কত, একটা 2 ফি আর একটা হচ্ছে 2 ফি প্লাস 8, শেষ।
এবার তোমার দেখো, তুমি এবার যা ইচ্ছে তা করো, টু টু কাটাকাটি করলাম। এবার আমরা বজ্র গুণন করবো। বজ্র গুণন করলে আমরা এখান থেকে বলতে পারবো 2 2 4, 4 পি ইকুয়ালস টু 2 পি প্লাস 8। 2 পিটাকে বামে আনলে 2 পি ইকুয়ালস টু 8, সুতরাং পি ইকুয়ালস টু 4 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। তুমি দেখবা জেনারেল নিয়মে অনেক বড় করে ম্যাথ করার পরে আনসার এটা আসে। এখন আমাদের এটা চলে আসলো, শেষ। আজকে আর বেশি পড়াবো না, কী দরকার এত পড়ানোর। আমাদের হাতে পর্যাপ্ত টাইম আছে, ওই জন্য আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছি। আমি চাইলে বলতে পারতাম অনেক কিছু তুমি জানো না, আমি ধরে নিচ্ছি তুমি জানো না, হোক না, রিভিশন হয়ে যাক না, হ্যাঁ, সব কিছু জেনে যাইতে হবে, না হয় আবার মাঝখানে যাই ঝামেলা পড়ে যাবা। ও বলো হয়েছে কি না, আলসেমি লাগতেছে, বলো ক্লিয়ার কি না। অনেকক্ষণ নিয়ে নিলাম, বলো আমাদের সব কিছু ক্লিয়ার কিনা। ওকে ওকে, সব কিছু ক্লিয়ার। সাকিব হোসেন জিহান, গতিবিদ্যা কি পড়াবেন? অবশ্যই পড়াবো না মানে, তোমাদের হয়তো 21 বেসিস শর্ট সিলেবাসে নাই, বাট অ্যাডমিশনে তো কাঁপাবে। গতিবিদ্যা থেকে প্রত্যেকটা বছর অ্যাডমিশনে কোয়েশ্চেন হয়। আর গতিবিদ্যার এটা সুবিধা হচ্ছে, ওই গতিবিদ্যা হচ্ছে নতুন কোনো কিছু নাই এখানে। যেমন তুমি কিছু কিছু জিনিস আস্তে আস্তে নতুন পাবা, যেমন 8A-তে নতুন খুব কম পাবা, 8B 8C তিনটা অধ্যায় আছে, 8B 8C-তে গেলে তখন নতুন কিছু কিছু পাবা, অনেক কিছু, সাম্যাবস্থা নাম্যাবস্থা অনেক কিছু। তো আমাদের গতিবিদ্যার মধ্যে সব হচ্ছে তোমার ফিজিক্সের ভেক্টরের গতিবিদ্যা যা পড়ছিল, নৌকার ম্যাথ করছো, আপেক্ষিক গতির ম্যাথ করছো ওগুলা, তারপর হচ্ছে তুমি গতিবিদ্যার মধ্যে খারাপভাবে নিক্ষিপ্ত বস্তু করছো সেগুলা, তারপর হচ্ছে প্রাস করছো সেগুলা, এই জিনিসগুলো হচ্ছে গতিবিদ্যায় আছে। সো ওইখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সবগুলো হচ্ছে পুরাতন, নতুন কোনো কিছু নাই। মানে নতুন করে কোনো কিছু শিখতে হবে না, পুরাতন কনসেপ্ট দিয়ে নতুন নতুন ম্যাথ করতে হবে। এমন না যে ম্যাথগুলো হুবহু সেম সব। ইভান সাইদ, কারা চিল্লাচ্ছে ভাই? আপনার বাচ্চা তো না রে বাবা, আমার বাচ্চা নাই, মানুষের বাচ্চা চিল্লাচ্ছে বাইরে। আমাদের বাচ্চা কাচ্চারা তো এখন স্কুল কলেজ বন্ধ, তো ওরা হচ্ছে বাইরে সারাদিন দেখি খেলাধুলা করে। এদের হচ্ছে আমি চিন্তা করি, আমি যেখানে থাকি এখানে হচ্ছে তোমার ওই বাসার সামনে উঠান আছে তো বড়, স্পেস আছে ভালো, এই স্পেসে সারা দিন পোলাপানগুলো খেলে। আমি চিন্তা করি এদের কি পড়াশোনা নাই, রাত দিন সবসময় খেলে দেখি বিন্দাস। আসলে ওই লাইফটা আবার ফেরত যেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, কোনো টেনশন নাই, কিচ্ছু নাই, খালি উড়াদুনায় খেলবো, ঘুমাবো। এখন খাইতে গেলেও টেনশন, ঘুমাইতে গেলেও টেনশন, ঘুমাইতে গেলে টেনশন জানি আরও বেড়ে যায়। সো আসি আমরা আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর তোমাদেরকে বলে রাখি, ঘুমানোর আগে নাসিরের কোনো ভিডিও দেখবে না, নাসিরের কথা মনে করবা না, না হয় আবার তোমাদের রাতে হার্ট অ্যাটাক হয়ে ঝামেলা হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।